আরে একজন ডিনাই হয়ে গেল ভুল করে, দেখ তো ওই তোদের একটা একজন ডিনাই হয়ে গেল ক্লিক করতে গিয়ে, মাউসটা উল্টো পাল্টা জায়গায় পড়ে গেছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। এই হঠাৎ করে একটা একজন ডিনাই হয়ে গেল, মানে সে আবার করলে ঢুকতে হ্যাঁ পারবে না। স্যার, লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পারবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার হঠাৎ করে না ওই মাউসটা সরে গিয়ে ওখানে পড়ে গেছে। কজন? 19 জন। তবে আমি তো অনেক আগে বলে দিয়েছি, এখনো সব রেডি না। হ্যাঁ, এই যে প্রিয়াঙ্কা, এই না, নাম কি, প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী ডিনাইড হয়ে গেছিল। Okay, let's start because I have to complete so many things. স্যার, হুম। বলছি যে একজন স্টুডেন্ট বোধহয় বিএসসির, সে খালি আমাকে মেসেজ করছে যে সিট ভ্যাকেন্ট আছে কিনা। তো আমি তো বললাম যে আপাতত আমাদের অনেক সিটি ভ্যাকেন্ট আছে, কিন্তু না না, মানে শোন, ওটা তো আমাদের, ওটা আমি ওকে বলবি যে সেক্রেটারি অফিসে দেখা করতে, ওরাই বলে দেবে, কারণ অ্যাকচুয়াল ফিগারটা ওদের কাছে থাকে তো। আমি বলেছি তোদের অনেকে যারা ছেড়ে গেছে, আমি সেটা ইনফর্ম করে দিয়েছি সেক্রেটারি অফিসে। সেক্রেটারি হ্যাঁ, অফিসে গেছিল ছেলেটা, সেক্রেটারি অফিসে আর কি বলেছে যে সিট ফাঁকা নেই পিএসটি তে। পিএইচডি তে সিট ফাঁকা নেই, তাহলে হয়তো না, এটা হতে পারে হয়তো আরো কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে, তাই এখন মানে প্রসেসটা কমপ্লিট হয়নি, ওদের ক্লাস করছে না। আমি তাহলে গিয়ে খোঁজ নেবো একবার দেবাশিসদের কাছে, কালকে গিয়ে দেখি কি আছে না। যদি সিট থাকে তাহলে অবশ্যই ভর্তি হতে পারবে। তারপর আর একটা কি ব্যাপার বলতো, ওই আমাদের টোটাল যে সিট আছে তার মধ্যে তো আবার অনেক রিজার্ভেশনের গল্প আছে, তো সেখানে সেটা হ্যাঁ দেখতে হয় আর কি, কতগুলো সেটা রেশিওর ব্যাপার আছে, যে কত পার্সেন্ট জেনারেল, কত পার্সেন্ট। সুতরাং সেই হিসাবে তো বলেছে, আমি ব্যাপারটা জেনে আমি তোমার এই করে দেবো আর কি। সিট খালি থাকার কোনো জায়গায় নেই, সিট ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এনিওয়ে, লেট মি স্টার্ট। So can you, I think now you can see my computer, laptop screen, na? হ্যাঁ স্যার। Yes, sir. এটা কিছু না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। Actually, where I put a stop in my last lecture. স্যার, ওই ম্যাক্সওয়েল মডেলের ওই রিকভারি অবধি হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছিল। আসছি আসছি, হ্যাঁ আমার খেয়াল আছে, সেটাই বলছি। কারণ তখন আমার ওই স্লেটটা কাজ করছিল না। আর একজন ঢুকছে, তার এক সেকেন্ড, এই মুশকিল না, এই প্রতিবার ঢুকবে একজন করে। আর কি মেসেজ পাঠালো দেখি এখানে। ও, দেখ অ্যাকচুয়ালি আগের দিন বোধহয় আমি একটু জাস্ট একটু ধরিয়ে দিই, তারপরে ওখান থেকে আসছি। এটা কি আসছে না? এই দেখ, আমি প্রথমে যেটা বলতে চাইছিলাম, এই জিনিসটা একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করার ব্যাপার আছে, যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট ক্রিপ। সো হোয়াট ইজ ক্রিপ? অলরেডি হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ। আচ্ছা, ক্যান ইউ লিসেন টু মি অল অফ ইউ? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, তো তো অ্যাকচুয়ালি দেখ,
actually what I have told you, that basically suppose this is, I am plotting, suppose this is strain versus time, and this is stress versus time. So when I am considering creep, that means deformation of the body when the stress is constant. So suppose this is t equal to 0. Suppose at t equal to 0, I have put a load stress of sigma 0 up to this point. So this point, for example, suppose this is up to t1, and this value is sigma 0. So when you put a constant stress at t equal to 0, that is sigma 0, and it continues up to time t1, then what will be, and then what is the form of its strain if you consider a Maxwell model? So already I have shown you that it will look like this. Actually, in actual case, it should be exponential, but basically what we get a linear intercept, this one. So suppose this is same up to this point. Suppose this is also T1. So at t equal to 0, I have put a stress of sigma 0, and the sigma 0 I have kept constant up to time t1, and from 0 to t1, this strain will look like this in a Maxwell model. And then what I am doing, so first of all, I have to already I have told you that the basic governing equation of Maxwell model is, I think it is already written in your book, that is d nu by dt equal কি কি লেখা আছে, sigma 1 by e d sigma by dt প্লাস সিগমা বাই ইটা, এরকম ছিল না? আমি ওটা জাস্ট নিউ ডট করে লিখেছিলাম, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি গভর্নিং ইকুয়েশন অফ ম্যাক্সওয়েল মডেল। সে ডি নিউ বাই ডিটি ইকুয়াল টু 1 বাই ই, ইটা হচ্ছে তোমার ইলাস্টিক মডুলাস, ইন্টু ডি সিগমা বাই ডিটি প্লাস সিগমা বাই ইটা। এটা মানে এটা তো আগের দিন করেছিলাম তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ, তো সাপোজ আই হ্যাঁ এম স্যার। কনসিডারিং, হ্যাঁ, তো সাপোজ আমি জাস্ট আগের দিন এটা রিক্যাপ করি। সাপোজ আই এম কনসিডারিং ক্রিপ, তো ক্রিপের ক্ষেত্রে সিগমাটা কনস্ট্যান্ট হবে, তাহলে সিগমা ইকুয়াল টু সিগমা 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমার এই পার্টটা কি হয়ে যাবে? ডি সিগমা বাই ডিটি কি হবে যদি জিরো। সিগমা 0 কনস্ট্যান্ট? হ্যাঁ, তাহলে Zero. এটা লিখবি যে সো প্রথমে ওটা তো আগের দিন লিখেছি আগে, জাস্ট আমি বোঝানোর জন্য একটু বলি, আর দেখার দরকার নেই, যে ক্রিপ ইজ বেসিক্যালি চেঞ্জ অফ স্ট্রেন উইথ টাইম when stress is constant. So as stress is constant, then naturally d sigma by dt will be 0. So the equation will reduce to d sigma by dt equal সিগমা বাই ইটা, আমি সিগমাটাকে সিগমা 0 হিসেবে লিখছি জাস্ট কনস্ট্যান্টটা বোঝানোর জন্য। এই তাহলে আমি ডি সিগমা ইকুয়াল টু সিগমা 0 বাই ইটা ডিটি হচ্ছে না? আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি তাহলে কত হচ্ছে না, এপসাইলন ইকুয়াল টু সিগমা 0 বাই ইটা টি প্লাস সাম কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমি বাউন্ডারি কন্ডিশনটা তাহলে কি হবে, যখন টি ইকুয়াল টু 0, নাও when টি ইকুয়াল টু 0, তখন সি কত হবে, সি ইকুয়াল টু এপসাইলন 0। এবার এপসাইলন 0 মানে কি, সিগমা 0 বাই ই না? তখন তো আমি হুকস ল খাচ্ছি আর কি, ইনিশিয়াল পজিশনে যে হচ্ছে আমার। তাহলে কারণ স্ট্রেন আমি জানি কি, যে স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু মডুলাস, তাহলে স্ট্রেন ইকুয়াল টু স্ট্রেস বাই মডুলাস, তাহলে সিগমা 0 বাই ই। সো দি ইকুয়েশন রিডিউস টু কি হচ্ছে, তার মানে আমার এটাকে যদি আমি অ্যাজ এ ফাংশন অফ টি বলি, তাহলে ক্রিপ ইকুয়েশনটা কি হচ্ছে ম্যাক্সওয়েল মডেলে, না এপসাইলন অ্যাজ এ ফাংশন অফ টি ইকুয়াল টু কি লিখবো বল, তাহলে সিগমা 0 বাই ইটা টি প্লাস এপসাইলন 0-র জায়গায় কি লিখছি আমি, না সিগমা 0 বাই ই, তাই তো? ঠিক আছে, এটা আমি আগের দিন করেছিলাম তো। এবার দেখ এটা কি, বেসিক্যালি এটা যদি ওয়াই হয় তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে না, যেখানে এটা ইন্টারসেপ্ট। তাহলে আমার এই ইন্টারসেপ্টের ভ্যালু কত হবে, এটা তো ইন্টারসেপ্ট, এটা স্ট্রেট লাইন, এর কত হবে ভ্যালুটা বল? Sigma 0 by এক্স্যাক্টলি সিগমা 0 বাই ই, আর এটা হচ্ছে তার ক্রিপ ইকুয়েশন। তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? এটা আমি আগের দিন করিয়েছিলাম। শোনা যাচ্ছে আমার হ্যাঁ কথা? স্যার।
হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন নেই, তাই তো? এবার আমি না স্যার। বলেছিলাম কি যে হ্যাঁ, তাই এরপর আমি যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি হোয়াট আই হ্যাভ শেয়ার্ড দ্যাট ইজ স্ট্রেস রিল্যাক্সেশন। তো স্ট্রেস রিল্যাক্সেশনটা এবার আমরা ডিরাইভ করব। তো সেটা কি করে করব? না আমরা জাস্ট ঘুরিয়ে দেবো আর কি। মাঝে মাঝে না এটা এমনই করে। এই দেখো, এক মিনিট। দাঁড়া, ঘুরছে, একটু কম করে দিই। তো স্ট্রেস রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমরা কোনটা কনস্ট্যান্ট রাখি আর কোনটা ভ্যারি করে? স্যার স্ট্রেনটা কনস্ট্যান্ট থাকে স্ট্রেনটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, স্ট্রেসটা ভ্যারি করে। তাহলে স্ট্রেসটা ভ্যারি করবো। এবার আমি এক্স্যাক্টলি সেটাই করব। সেটা কিভাবে করব? তার মানে দেখ আমার 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 এই 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 তাহলে এটা ছিল ক্রি, এটা হচ্ছে টি, এটা এটা মনে কর T1। So from this position to this position এটা হচ্ছে সিগমা। তাহলে এটা ছিল সিগমা 0। তাহলে আমার এইবার এইখান থেকে কি করব? তাহলে এইখান থেকে মনে কর এটাকে একটু বাড়িয়ে দে। তাহলে এই ক্রিপটা হয়ে গেল। ক্রিপের পর এইখান থেকে এই ডিস্টেন্স অবধি আমি স্ট্রেনটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম। এই এটা মনে কর T2। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তাহলে তাই যদি হয় তাহলে এবার তো আমার ক্রিপটা নাও হেয়ার স্ট্রেন ইজ কনস্ট্যান্ট। তো তাহলে এই পজিশনটা অবধি তোমার কি হচ্ছে? তার স্ট্রেনটা কনস্ট্যান্ট হচ্ছে T1 থেকে T2 অবধি। তখন হাউ ইওর স্ট্রেস ইজ চেঞ্জিং সেটা আমাকে বার করতে হবে। সেটা আমরা বার করি এখন। তাহলে রিল্যাক্সেশনের ক্ষেত্রে তাহলে আমি বেসিক এটা কি বলেছিলাম যে ফর রিল্যাক্সেশন strain is constant, strain is held constant। তো স্ট্রেন যদি কনস্ট্যান্ট হয় বেসিক ইকুয়েশনটা কি ছিল বল? আমাদের বেসিক যে আগে ইকুয়েশন, নাও দ্য বেসিক ম্যাক্সওয়েল ইকুয়েশন ইজ, আমরা কি দেখেছিলাম না ডি নিউ, এই ডি নিউ বাই ডিটি ইকুয়াল 1/e ডি সিগমা বাই ডিটি প্লাস এই ছিল। তো তো এখানে যদি আমার ইফ স্ট্রেন ইজ কনস্ট্যান্ট তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? জিরো। হ্যাঁ, তাহলে তাহলে সেভাবে লিখ নাও as strain is constant so the equation reduced to 0 equal 1/e into d sigma by dt plus sigma by e লিখতে পারি তো? এবার এটাকে জাস্ট এটাকে এমনি করে দে। তার মানে আমি এভাবে লিখতেই পারি যে 1/e d sigma by dt equal to minus তার মানে ই বাই এটা, তাই তো? আর এদিকে ডিটি কি দেখতে আমি ঠিক করলাম কিনা? আমি এই ডি সিগমা সিগমাটা তলায় নিয়ে আসলাম আর ডিটিটা ওইদিকে নিয়ে আসলাম। আচ্ছা, এদিকে ই চলে গেল, এটা মাইনাস চিহ্ন ছিল আর বা এটা এটা কি ঠিক আছে? হুম, হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে এটাকে করে দে, তাহলে কি হচ্ছে এটা বল। তাহলে এটা তো দাঁড়াচ্ছে হচ্ছে ln সিগমা ইকুয়াল টু মাইনাস ই বাই এত, ইন্টিগ্রেট যদি করি, এটা যদি ইন্টিগ্রেট করি টি প্লাস সাম কনস্ট্যান্ট, তাহলে হোয়েন টি ইকুয়াল টু 0 তখন সি কত হচ্ছে, হোয়েন টি ইকুয়াল টু 0 তখন সি ইকুয়াল টু কি হচ্ছে ln সিগমা 0। এখানে সিগমা 0টা কোথাকার স্ট্রেস বলো, কোন পজিশনের স্ট্রেস? at t equal to 0 হ্যাঁ না, ওইটাই T1 এর হবে না, কারণ দেখ এটা ঠিকই আমরা T1 থেকে করতেই পারি, 0 থেকে করতেই পারি, কিন্তু আমি যখন এখানে করছি অলরেডি আমি তো ক্রিপটাকেও সঙ্গে নিয়েছি না। যদি আমি প্রথম থেকে করতাম স্ট্রেস রিল্যাক্সেশন তখন তুই বলতিস T ইকুয়াল টু 0, কিন্তু এখানে আমি অলরেডি ক্রিপটা শেষ হওয়ার পর আমি শুরু করেছি না। তাহলে এখানে যেখানে মানে অ্যাকচুয়ালি ফ্রম দি অনসেট পয়েন্ট হোয়ার দিস রিল্যাক্সেশন হ্যাজ স্টার্টেড, রিল্যাক্সেশন হ্যাজ স্টার্টেড at T ইকুয়াল টু 0 আর T ইকুয়াল টু T1, t equal to t1 তাই না? এখান থেকে শুরু হয়েছে না, এতে T1, হ্যাঁ এটা T1 বুঝতে না। পেরেছি হ্যাঁ হ্যাঁ, যদি ক্রিপ হতো 0 তাহলে আমি T0 থেকে করতাম, বুঝতে পেরেছিস তো? ওটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা কিরকম হবে এবার, তার মানে তো বুঝতেই পারছিস, তাহলে আমি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে বল। তার মানে আমি বলতে পারি যে ln সিগমা বাই সিগমা 0 এটা এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু, তাই তো? তাহলে সিগমা ইকুয়াল টু সিগমা 0 আর ই টু দি পাওয়ার মাইনাস, এই হচ্ছে না? হুম, সিগমা হ্যাঁ ইকুয়াল টু স্যার। সিগমা 0 ই টু দি পাওয়ার মাইনাস, তার মানে এটাকে আমি এটা কায়দা করে লিখছি দেখ, সিগমা ইকুয়াল টু সিগমা 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, পরে আমি বারবার করে আসবে এটা, টি আর। তা যদি টি বাই টি আর লিখি তাহলে টি আর এর ভ্যালু কত হবে, হোয়ার টি আর ইকুয়াল টু, দেখা যাচ্ছে? এটা বাই ই। হ্যাঁ স্যার হ্যাঁ, এই রিল্যাক্সেশন টাইম, এটাকে রিল্যাক্সেশন টাইম বলি, ইকুয়াল টু তাহলে কি হবে, কি বাই কি হবে, ঠিকই বলেছিস, ইটা বাই ই। দেখ বেসিক্যালি তোর মডুলাসের ইউনিটটা কি হয়, নিউটন পার মিটার স্কয়ার। যদি আমি এসআই ইউনিট করি তাহলে তোর মডুলাসের, আমি এরপরে প্রবলেম অনেক করাবো, ধর যদি আমি ই বলি, ইটা বেসিক্যালি কি হয়, নিউটন পার মিটার স্কয়ার হয় না? আর ওটা আর 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 ভিসকোসিটি ইউনিট কি হয়, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে বুঝতেই পারছিস যে যদি এটা টাইম বলছি, রিল্যাক্সেশন টাইম, তার মানে সেখানে এটা অনেকে গুলিয়ে ফেলে। আমি তোদের সিনিয়রদের এক কথা বলি, এটা গুলানোর কোনো জায়গা নেই, কারণ এটা নিয়ে পরে প্রসেসিং নিয়ে অনেক আসবে আর কি, প্রসেসিং যখন পড়াবো, যে রিল্যাক্সেশন টাইমটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স। এখন একটু ছোট্ট করে বলি, ধর তুই একটা পলিমারকে স্ট্রেস দিলি, পলিমারটা তো ফ্লেক্সিবল, তো পলিমারের চেনগুলো কি হবে, ধর নর্মাল অবস্থায় পলিমারের চেনগুলো কি থাকে না, এরকম কয়েল অবস্থায় থাকে। আমি এর পরের চ্যাপ্টার পড়ানোর সময় এগুলো পড়াবো, এটা এরকম কয়েল অবস্থায় আছে, কয়েল থাকে। কেন কয়েল থাকে, তার কারণ হচ্ছে যে বেসিক্যালি এটা sp3 হাইব্রিডাইজড, মানে এটা সিম্পলি কার্বন কার্বন বন্ড, এখানে কোনো আনস্যাচুরেশন নেই। এবার যখনই তুমি আমি স্ট্রেস দিলাম, সাপোজ ইউ আর অ্যাপ্লাইং এ টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস, দেন হোয়াট উইল হ্যাপেন, ইট উইল স্ট্রেটেন, স্ট্রেট হয়ে যাবে। তো ওয়ান্স ইউ উইথড্র দ্য স্ট্রেস, তখন কি করবে, এ আবার আগের পজিশনে চলে আসবে। তাহলে এই যে স্ট্রেটেন থেকে মনে কর তুই হাতটাকে নর্মাল অবস্থায় তো ভাঁজ করা আছে তোর একটা হাত, এবার তুই হাতটাকে স্ট্রেট করে দিবি। এবার স্ট্রেট কখন হবে, যখন তুই একটা ফোর্স দিচ্ছিস। তো পলিমারের ক্ষেত্রে ইউ আর অ্যাপ্লাইং এ ফোর্স অ্যান্ড ইউ আর স্ট্রেট ইন ইউর হ্যান্ড। নাও ওয়ান্স ইউ উইথড্র দ্য স্ট্রেস, you are again taking your hand in the folded condition. So the time the polymer is taking to go back to its original dimension, the polymer chain, and that is called relaxation time. এটা পরে আরো বেশি করে অন্যান্য ক্ষেত্রে আমি আসবো আর কি এর ব্যাপারটা, কিন্তু এর এক্সপ্রেশনটা অনেকে গুলিয়ে ফেলে, যে অনেকে মডুলাস বাই ভিসকোসিটি, মানে বেসিক্যালি ভিসকোসিটির কোএফিসিয়েন্ট হচ্ছে ইটা, মানে ভিসকোসিটির কনস্ট্যান্ট, যেটা নিউটন মানে নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে আমরা বলি, যেটা একটা লিকুইড, আইডিয়াল লিকুইডের একটা রিপ্রেজেন্টেশন কি না ভিসকোসিটি। এখন আইডিয়াল সলিডের ক্ষেত্রে তো ভিসকোসিটি হয় না, সেখানে কি হয়, ইলাস্টিসিটি হয়, সেটা আমরা মডুলাস দিয়ে বলি, সেটা হচ্ছে ই। তাহলে এই মডুলাস এবং ভিসকোসিটির যে দুটো কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টের রেশিওকে আমরা বলছি রিল্যাক্সেশন টাইম। এবং এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু আমার উপরে আসবে ভিসকোসিটি টার্মটা, তার কারণ যেহেতু এটা টাইমের ইউনিট সবসময় কি হবে, নিশ্চয়ই সেকেন্ড হবে, সেকেন্ড ইনভার্স হবে না। আর যেহেতু তোমার ভিসকোসিটি ইউনিটের ক্ষেত্রে সেকেন্ডটা উপরে আছে,
তো অবভিয়াসলি এটা ভিসকোসিটি ইউনিটটা উপরে যাবে আর তলায় আসবে মডুলাস ইউনিট। এটাই বলার বক্তব্য, যেটা মনে রাখার যাতে কোনো কোনো সমস্যা না হয়। উপরে ইটা আসবে, নিচে ই আসবে, মানে উল্টো করে দিস না, অনেকে প্রবলেম করতে গিয়ে ভুল করে ফেলে, উপরে ই দিয়ে দেয়, কারণ ই তো অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার, তাই না, ওটা তো মডুলাস। আর ভিসকোসিটি ইউনিট হচ্ছে কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তাহলে যেহেতু সেকেন্ডটা থাকবে ওটা কাটাকুটি হয়ে যাবে আর কি। তো স্ট্রেস রিল্যাক্সেশনে ম্যাক্সওয়েল মডেলে আমি এতে ইকুয়েশনটা পেলাম, সেটা কি সিগমা ইকুয়াল টু সিগমা জিরো ই টু দি পাওয়ার মাইনাস ই বাই ইটা টি, বা সিগমা ইকুয়াল টু সিগমা জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি আর, হোয়ার টি আর ইজ দ্য রিল্যাক্সেশন টাইম। এটা হচ্ছে তোর স্ট্রেস রিল্যাক্সেশনের ইকুয়েশন। তাহলে আমি আগেটা বার করেছিলাম গ্রিপ ইকুয়েশন, এটা বার করলাম স্ট্রেস রিল্যাক্সেশনের ইকুয়েশন। তো এই যদি হয় তাহলে এই গ্রাফটা কিরকম হবে, তাহলে আমার গ্রাফটা বুঝতেই পারছিস কিরকম হওয়া উচিত। তাহলে আমার যদি টি টু টাইমে গিয়ে যদি আমার স্ট্রেনটাকে যদি আমি এখান থেকে জিরো করে দিলাম, স্ট্রেন তো স্ট্রেনটা আমি এখান থেকে নামিয়ে দিলাম টি টু টাইমে গিয়ে, তো কি হবে তখন, তাহলে গ্রাফটা কিরকম হওয়া উচিত, এটা যদি মনে কর টি টু হয়, এই গ্রাফটা কি হবে, এই রকম হবে, না না এক্সপোনেনশিয়াল হবে। আমি ঠিক এটা ইলেকট্রনিক পেনে ভালো লাগা যায়, এরকম ইলেকট্রন হবে নিয়ে, এটা এরকম না নেমে এটা বেসিক্যালি কি হবে, কিছুটা ইনস্ট্যান্টেনিয়াস আসবে এই। তাহলে এইটার ইকুয়েশন কি হচ্ছে না, সিগমা ইকুয়াল টু সিগমা জিরো এক্সপোনেনশিয়াল মাইনাস ই ইন্টু কি বললাম, কি ছিল, ই টি বাই টি আর, টি বাই টি আর, ঠিক আছে। প্রবলেমগুলো করালে আরো ক্লিয়ার হবে আর কি। এবার দেখ এবার নেমে গেছে, এখানে যখন নেমে গেছে মানে এই যে টি টু, এটা মনে কর টি টু টাইম, এই বাউন্ডারি কন্ডিশনগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা টি টু টাইমে গিয়ে এটা নেমে গেল। তার মানে আমার ওভারঅলটা কি দাঁড়ালো, প্রথমে যদি আমি ব্যাপারটা কারো সিনোপসিস নিই, প্রথমে আমি স্ট্রেসটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, ক্রিপ হয়েছিল, ক্রিপটা একটা লিনিয়ার হয়েছিল, যদিও অ্যাকচুয়াল পলিমারের ক্ষেত্রে ক্রিপটা লিনিয়ার হবে না, এক্সপোনেনশিয়াল হবে। তাহলে দিস ইজ দ্য ফেলিওর অফ ম্যাক্সওয়েল মডেল, দ্যাট ইট ক্যানট ট্রুলি রিপ্রেজেন্ট দ্য ক্রিপ। সো ক্রিপ ইজ বেসিক্যালি এ লিনিয়ার উইথ এ ইন্টারসেপ্ট। তাহলে এই ইন্টারসেপ্টের ভ্যালুটা হয়েছিল সিগমা জিরো বাই এটা, সেটা আমি আগে করেছি আর কি। তারপরে এই পজিশনে টি ওয়ান টাইমে গিয়ে আমি করলাম কি, স্ট্রেনটাকে কনস্ট্যান্ট করলাম টি ওয়ান থেকে টি টু, তখন তার একটা স্ট্রেন হবে। স্ট্রেনটা কিন্তু তোমার আমি তোকে বলেছি আগের দিন যে দেখবি আমরা আগে কি করতো, টিনের গুঁটোতে মুড়ি রাখতো বা বিস্কিট রাখতো, সেগুলো খুব ভালো থাকতো, কিন্তু প্লাস্টিকের গুঁটোতে রাখলে ও 15 দিন 20 দিন পর দেখবি ওটা হয়ে যায়। তার কারণটা কি, ওই যে তুই টাইট করে, আমি এগুলো নিয়ে কিছু প্রবলেমও পরে করাবো, ধর তুই একটা ক্যাপটাকে, ডালনার কৌটোর ক্যাপ বা একটা প্লাস্টিকের কৌটোর ক্যাপটাকে তুই জোরে টাইট করে দিবি, তার মানে কি, জোরে যখন টাইটটা করলি তার মানে ইউ আর ট্রাইং টু কিপ ইট ইন এ পার্টিকুলার ডাইমেনশন, তার মানে তুই স্ট্রেনটাকে কনস্ট্যান্ট রাখছিস, কিন্তু সেটা তো তখন তো থাকবে না, ওই যদি টাইট করে দিলি ওর তখন রিল্যাক্সেশন হবে, অর্থাৎ স্ট্রেসটা মানে যে টাইট হয়ে আছে সে আর টাইট থাকবে না, সে আস্তে আস্তে কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তার মানে একটা জিনিস তুই টাইট করে আটকেছিস, সেটা লুজ হয়ে যাচ্ছে, এই যে টাইট থেকে লুজ হয়ে যাচ্ছে, এটা তার কি প্রপার্টি, এটা হচ্ছে তার স্ট্রেস রিল্যাক্সেশন প্রপার্টি। স্ট্রেস মানে কি, আমি ধর কোনো একটা জিনিসকে প্রচন্ড জোরে টাইট করে দিলাম, ধর সাপোজ আই হ্যাভ অ্যাপ্লাইড এ ফোর্স অফ 1 কেজি, তার মানে ইউ আর এক্সপেক্টিং দ্যাট 1 কেজি ফোর্স উইল রিমেইন দেয়ার ফর এভার, তাই না। ওটাকে তুই যদি এভাবে দেখিস, মনে কর তুই একটা ওষুধের শিশির একটা মুখ, ওটা তো অ্যালুমিনিয়ামের থাকে, তখন দেখবি ওগুলো কিন্তু টাইটই থাকে, কারণ যেগুলো তো হলো মেটাল, মেটালের কোনো স্ট্রেস রিল্যাক্সেশন হয় না। কিন্তু তুই যখনই মনে কর একটা প্লাস্টিকের যদি রাখিস, তুই যত টাইটই করিস না কেন, তার কিন্তু দেখবি যে ওটা কিন্তু অত টাইট থাকবে না, এবং এটা ইট উইল টেক টাইম, বাট আলটিমেটলি ইট উইল রিল্যাক্স। তার মানে আমি যত ফোর্স দিয়ে টাইট করলাম ওটা আস্তে আস্তে কিন্তু লুজেনিং হবে, এবং ওই জন্য সেখান থেকে ময়েশ্চার ঢুকে যাবে বা এয়ার ঢুকে যাবে। দিস ইজ দ্য লিমিটেশন অফ পলিমার। পলিমারের যেহেতু ভিস্কুলাস্টিক প্রপার্টি থাকে, তার ফলে কি হয়, আমি যদি একটা সার্টেন ফোর্স দিয়ে কোনো কিছুকে টাইট করে রাখি, সেই ফোর্সটা কনস্ট্যান্ট থাকে না, সেও কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ আমি একটা টাইট করা মানে কি, আমি স্পেসটাকে তো কমিয়ে দিলাম, তার মানে কি আমি স্ট্রেনটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে এটা রাখলাম আর কি, কিন্তু ওটা টাইট অবস্থায় থাকবে না, ওটা আস্তে আস্তে রিল্যাক্স করে যাবে। তো জিনিসটা বোঝা গেল যে মানে অ্যাকচুয়ালি রিল্যাক্সেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ পলিমারের ক্ষেত্রে কিন্তু তুমি কোনো কিছুকে অ্যাবসলিউটলি টাইট করে রাখতে পারবে না, সেটা কিন্তু আবার আস্তে আস্তে রিল্যাক্স করে তার আগের ডাইমেনশনে চলে আসার চেষ্টা করবে। কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। কারণ এটা এই জন্য দেখবি তুই ওই প্লাস্টিকের কোটে তুই যাতেই করিস না কেন, দেখবি ওর ঠিক কি হয়, কিছুদিন পর ওটা তোর কি হয়, মানে সেই ফর্মটা থাকে না, তার কারণ হচ্ছে কি যে ও লুজেনিং হয়ে যায়। তাহলে আমি ক্রিপ করলাম, রিল্যাক্সেশন করলাম, আর একটা বাকি রইলো, সেটা হচ্ছে তোমার রিকভারি। রিকভারি মানে তো এই যে যখন ফিরে গেল আর কি, রিকভারি মানে বুঝতেই পারছিস যে জাস্ট একটা লাইন লিখে নে, তাহলে ওখানে লিখেছিস যে টি আর ইকুয়াল টু ইটা বাই ই ইকুয়াল টু রিফার টু অ্যাজ রিল্যাক্সেশন টাইম,
হুম হ্যাঁ Yes, স্যার sir. হ্যাঁ ও জাস্ট তার মানে এখানে এটা কি কি বলা যাচ্ছে, ক্রিপটা ছিল লিনিয়ার, এখানে তো একটা লাইন লিখে নে, দিস ইন্ডিকেটস দ্যাট দ্য স্ট্রেস ডিকে, স্ট্রেসটা তো কমছে, বাড়ছে নিশ্চয়ই না, এটা তো ক্রমশ তলার দিকে আসছে, কারণ আমি স্ট্রেন তুলে নিয়েছি এখান থেকে, এই যে স্ট্রেসটা ডিকেজ, এটা কিভাবে ডিকে করছে, লিনিয়ারলি না এক্সপোনেনশিয়ালি? এক্সপোনেনশিয়ালি। হ্যাঁ তাহলে ওইটা লিখে নে যে দিস ইন্ডিকেটস দ্যাট স্ট্রেস ডিকেজ এক্সপোনেনশিয়ালি উইথ এ টাইম কনস্ট্যান্ট অফ কত, টাইম কনস্ট্যান্ট এখানে কত না, ওই ইটা বাই ই, যেটা যেটা হচ্ছে তোর রিল্যাক্সেশন টাইম, ওটা তো এখানে কনস্ট্যান্ট টি বাই টি আর, সুতরাং স্ট্রেসটা এখানে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, এইটুকু বোঝা গেল। এরপর একটা ছোট্ট করে হেডিং দে, রিকভারি। রিকভারিটা তো বুঝতেই পারছিস যে স্ট্রেসটা তুলে নিলে আলটিমেটলি ইকুয়েশনে দাঁড়ালে কি চেহারাটা দাঁড়াচ্ছে, জাস্ট এখানে লিখে রাখ রিকভারি। তাহলে আমি প্রথমে বললাম ক্রিপ, তারপরে বললাম রিল্যাক্সেশন, আর থার্ডটা হচ্ছে তোর রিকভারি, যেটা তোর এই লাস্ট পার্টটায় যেটা হয়েছে, অর্থাৎ এই যে মানে স্ট্রেসটা তুলে নেওয়ার পর যে যে পড়ছে, যেটা এখান থেকে পড়ছে যেটা, এইটা এখানে রিকভারি পার্টটা। রিকভারি ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি আসবে, জাস্ট একটা লাইন লিখে দে, when the stress is removed there is an instantaneous recovery of strain epsilon 1। আচ্ছা এই যে আমি বললাম যে কথাটা, যে when the stress is removed, আমি এখানে একটা ভুল করেছি, তা আমি আসছি সেটাতে, ভুলটা আমি বলছি কোথায়। এইখানে অ্যাকচুয়ালি শোন, স্টেইন তো কেউ সরায় না, কারণ এখানে মনে কর আমি যদি বলি স্ট্রেস আর স্টেইন, হ্যাঁ আমি যদি ফাংশন দিয়ে বলি, তাহলে এখানে বলতো কে ইনপুট ফাংশন আর কি আউটপুট ফাংশন, মানে এখানে এক্স কে ওয়াই কে, এখানে এক্সটা তো স্ট্রেস নাকি, স্ট্রেসটা এক্স্যাক্টলি। স্ট্রেসটা ইনপুট ফাংশন আর হ্যাঁ স্টেনটা হ্যাঁ আউটপুট। তার মানে এটা নিয়ে মানে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো। তো তার মানে দেখ, এইবার তার মানে আমি এখানে যেটা ভুলটা করেছি, এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে তোর রিয়াকশনটা হলো, এটা কিন্তু হতেই থাকতো, আমি করেছি কি টি টুতে গিয়ে এখানে লিখে রাখ স্ট্রেস উইথড্রয়াল, ওটা তো এক্স না, ওটা তো ইনপুট, আমি ওটাই তুলতে পারি, স্ট্রেস উইথড্রয়াল মানে এই পজিশন থেকে এই টক করে স্ট্রেসটাকে আমি জিরো করে দিলাম, মানে স্ট্রেসটা যদি তুই এখানে কিন্তু আমি প্রবলেমগুলো করানোর সময় আরো ক্লিয়ার হবে, এই গ্রাফটা কিন্তু এরকম হতো না, গ্রাফটা কিন্তু তোর পুরো এরকম হতে পারতো যদি আমি চালিয়ে যেতাম, কিন্তু আমি চালাচ্ছি না, আমি করছি কি এরকম তো কমছে, এটা তো এক্সপোনেনশিয়ালি কমছে, এবার এই টি2 ভ্যালু তো যা ইচ্ছা হতে পারে না, এক্সপোনেনশিয়ালি ক্রমশ কমতে থাকবে, টি2 ভ্যালু যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমি করলাম কি পার্টিকুলারলি টি2 টাইমে এসে আমি স্ট্রেসটাকে জিরো করে দিয়েছি, কেমন, তার মানে টি2 টাইমে এটা আমি টি3তেও করতে পারি, টি4এও করতে পারি, আমি টি2 টাইমে এসে স্ট্রেসটাকে জিরো করে দিলাম, যে স্ট্রেসটাকে জিরো করে দিলাম তখন এখানে কি হলো, এখানে তো স্ট্রেনটা এত অব্দি কনস্ট্যান্ট ছিল, স্ট্রেন তো আউটপুট, তখন এখানে কি হবে বেসিক্যালি, যেই এখানে স্ট্রেসটাকে জিরো করে দিলাম, ও কি করলো, এই ক্রিপটা এখানে গিয়ে জাস্ট এটুকু নামলো, এটুকু, এবং দেখ এটা কিন্তু এটা তো আমি এরম নামতে পারতো, যদি এটা এরম ভাবে নামতো আর এরম ভাবে নামলো, দুটোর মধ্যে নামার মধ্যে পার্থক্য কি, এরম ভাবে নামলে নামলে তুই কি বলছিস, এটা যে এই যে স্ট্রেনটা যে তোর কমছে, এটাকে কি Exponentially বলছিস, কমে। এটা হচ্ছে তোর টাইম ডিপেন্ডেন্ট, তাই না, যদি আমার এরম ভাবে নামতো, কিন্তু এটা দেখ হ্যাঁ এই মানে পজিশনেই ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে না। না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস হয়, তার মানে ধর এইটুকু নামলো, এইটুকু নেমে এটা প্যারালাল হয়ে গেল, আর নামলো না, তাহলে এটুকু যদি নামে, তাহলে আমার বলতো এই এই গ্রাফ থেকে তোদের এটা আগে একটা কনফিউশন হয়েছিল, পার্মানেন্ট সেট। হ্যাঁ না, তাহলে এবারে আমাকে বল, ওটাই আমি জানতে চাইছি তোদের কাছ থেকে, যাতে আর কোনো কনফিউশন না হয়, তাহলে নামলো তো, তাহলে এটা তো তোর রিকভারি, তাহলে তুই আমাকে এই এই পয়েন্ট দিয়ে বল, এই পয়েন্টের মধ্যে কোন পার্টটাকে বলবো রিকভারি আর কোন পার্টটাকে বলবো পার্মানেন্ট সেট। এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, মনে কর এইটা এই পজিশনে রিকভারি মানে হ্যাঁ রিকভারি মানে যেটা ওই যেটা নিচে নেমেছে সেটা রিকভারি, আর বাকি যেটা পার্টটা সেটা হচ্ছে আমি পার্মানেন্ট। একদম স্পেসিফিক্যালি ব্যাপারটা ক্লিয়ার করি, এ বি সি, রাইট, তার মানে আমি এইখান থেকে এইটুকু বি দিয়েছি, ডট লাইনটা অব্দি সি করেছি, এবার ব্যাপারটা ভালো করে বোঝ, মনে কর আমার এই পজিশন থেকে এটা এখানেই রয়ে গেল,
এখানে যদি রয়ে যায় তাহলে আমার এটা তো স্টেইন ভার্সেস টাইমের প্লট না, এটা তো বেসিক্যালি স্টেইন। তাহলে আমার টি টু হ্যাঁ, তার মানে কি আমার টি2 জায়গায় মানে টি2 টাইমে কতটা স্টেন আমি বলতাম, তাহলে এতটা স্টেন বলতাম না পুরোটা। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলতাম যে তোর টোটাল স্টেন হচ্ছে যেটা টোটাল ভ্যালুটা হতো কত না এসি, কিন্তু আমি বলছি কি রিকভারি হয়েছে এই বি অবধি। তাহলে আমার ওই যে পার্মানেন্ট সেট কত এখানে হয়েছে বলতো, এখানে পার্মানেন্ট সেট কোনটা, রিকভারি বিসি কোনটা, বিসি। এক্স্যাক্টলি। বিসিটা স্যার মানে আমার পার্মানেন্ট। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এই বিসি অব্দি আর যদি আমি যদি এই সলিড লাইনটাকে পুরো এত অব্দি নামিয়ে দিতাম তাহলে তুই কি বলতিস পার্মানেন্ট সেট কত? স্যার এসি তাহলে পুরো permanent- না না তাহলে পার্মানেন্ট না এই তাহলে পার্মানেন্ট সেট সেট হয়নি। হয়নি হয়নি পার্মানেন্ট সেট জিরো, জিরো পার্মানেন্ট সেট জিরো। আর রিকভারি কত? তাহলে এসি। রিকভারিটা 100 এসি 100% রিকভারি। তাহলে এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? অর্থাৎ তার মানে এইটুকু নেমেছে মানে কি, তো যদি এটা না নামতো তাহলে কি আমার পুরোটাই স্টেন বলতাম, তার মানে কি ধর আর না আর নামলো না, আর এটা পুরো পার্মানেন্ট হয়ে গেল, তার মানে কি আমার এই যে এসিটা পুরো ডট লাইন হতো, তাহলে বলতাম কি পুরো পার্মানেন্ট সেট হয়েছে এসি এবং 0% রিকভারি। যে মুহূর্তে স্ট্রেসটা তুলে দিলাম সেই মুহূর্তে যদি স্টেইনটা আমার এই জায়গাতেই থেমে থাকতো তাহলে আমি কি বলতাম, এই এ থেকে সি অব্দি পুরো যে হাইটটা, এই পুরো হাইটটাকে বলতাম তার পার্মানেন্ট সেট এবং তার রিকভারি বলতাম জিরো। কিন্তু আমার যে মুহূর্তে স্ট্রেসটা তুলে দিলাম ও কিছুটা নেমে গেল, তার মানে কি ও কিছুটা মেকআপ দিল, এই যতটা মেকআপ দিল এইটুকু তার রিকভারি হলো, মানে এইটুকু সে আগের ডাইমেনশন পেলো, এটা আর পেলোই না, তার মানে এবি অব্দি তার রিকভারি হলো, কারণ প্রবলেমগুলো কতটা লাগবে, আর বিসি হলো তার হচ্ছে পার্মানেন্ট সেট। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটাই আমি জাস্ট বলছি রিকভারিকে, তাহলে রিকভারি গল্পটা ক্লিয়ার হলো তো? তাহলে জাস্ট ওই লাইনটা তাহলে লেখ যে when the stress is removed there is an instantaneous recovery of the elastic strain। এবার এই পজিশনে ইলাস্টিক স্ট্রেনটাকে আমি ধরছি ε1, এটাকে ধরছি আমি ε1। কেন ধরছি তার কারণ হচ্ছে এই দেখ আমার এটা ক্রিপ, তো এটা তো ক্রিপ ইকুয়েশন ছিল, টি ইকুয়াল টু জিরোতে একটা ইনস্ট্যান্টেনিয়াস ক্রিপ হয়েছিল এইটুকু, যার ভ্যালু ছিল সিগমা জিরো বাই ই, তারপরে লিনিয়ারলি বাড়ছিল উইথ টাইম, ওই যে টি ডি সিগমা বাই ডিটি করে বাড়ছিল আর কি। তা বাড়তে বাড়তে মনে কর আমার এই পজিশনে গিয়ে তার নির্দিষ্ট স্ট্রেন আছে, তো সেই স্ট্রেনটা কত মনে কর টি1 টাইমে তার স্ট্রেনটা মনে কর ε1, তাহলে টি2 টাইমে গিয়ে তার স্ট্রেন কত হবে, এই একই থাকবে না? সেম একই থাকবে। থাকবে তো? হ্যাঁ, কারণ এটা তো কনস্ট্যান্ট, আমার টি2 অব্দি কনস্ট্যান্ট ছিল। তাহলে এই যে এপসাইলন, সেটাই বলছি যে এই এপসাইলন ভ্যালুটা কত হবে, স্ট্রেন মানে কি তোর স্ট্রেস বাই ইসে, তাহলে এইখান থেকে এই অবধি তো স্ট্রেস কত ছিল, ওই পার্টিকুলার যেখানে যে তো স্ট্রেসটা হবে মানে এই পজিশনে গিয়ে যে স্ট্রেসটা হবে সেটা কত না এই সিগমাটা, তাই না, যেটা আমি সিগমা জিরো দিয়ে বার করেছি, সেটা মনে কর সিগমা ড্যাশ, তাহলে আমার এই স্ট্রেনটা কত হবে না সিগমা ড্যাশ বাই ই। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে এখানে বলতো সিগমা ড্যাশটা কোনটা, বা সিগমা টি বলতে পারিস আর কি, মানে সিগমা সিগমা টি2 না, সাবিস টি2 বলতে পারিস। এটা অস্পষ্ট হয়ে গেল, আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে লিখবো, আমি মনে হয় তোরা বুঝে গেছিস ব্যাপারটা। আমার কথা হচ্ছে যে এই টি1 থেকে মানে দুটোকে গুলিয়ে ফেলিস না, এই টি1 থেকে টি2 অব্দি আই এম গেটিং স্ট্রেস রিল্যাক্সেশন, রাইট? তাহলে এই যে এই পজিশনে এই যে দিস ইজ এক্সপোনেনশিয়াল ফল, তো এক্সপোনেনশিয়াল ফলে আমার ইকুয়েশনটা কি হলো না সিগমা ইকুয়াল টু সিগমা জিরো ই টু দি পাওয়ার মাইনাস মনে কর ই বাই টি বাই টি আর, এটা হলো তো? তার মানে কি আমার এই পজিশন অবধি এটা তো ইনিশিয়াল, তার মানে এই পজিশনে স্ট্রেস ছিল হচ্ছে সিগমা জিরো, আর এটা কমতে 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 এখানে গিয়ে কি হয়েছে না সিগমা জিরো ইন্টু এক্সপোনেনশিয়াল এত এত, তার মানে সেটা এখানে হয়েছে। তাহলে এই পজিশনে গিয়ে এটা যদি এই যে যদি সিগমা ভ্যালু হয়, ইফ সিগমা ইজ দ্য স্ট্রেস অ্যাট টি2, তাহলে আমার রিকভারি কত হবে না এই পজিশনে স্ট্রেস কত হলো না সিগমা বাই ই ইকুয়াল টু ε1, আমি বলতে পারি না এরকম? হুম। কি কোনো কোনো সমস্যা নেই তো? না স্যার। একবার পরিষ্কার করে বোঝান না, মানে বুঝতে পারছি না, এত মানে আছে না, হ্যাঁ, এত মানে খুব ইয়ে হয়ে গেছে না, হিজিবিজি ব্যাপারটা। আমার ছবি আঁকতে হবে। আমার মনে হয় তোরা এবার কথা রিপিট হচ্ছে, দাঁড়া। না না স্যার, কথা রিপিট হচ্ছে না। ওই ওই বোধহয় ওই রনিতদার ইয়ে খোলা ছিল, মাইকটা খোলা ছিল বলে ওখান থেকে শোনা যাচ্ছিল। হ্যাঁ,
এবার নিজেরাই প্লট করতে হবে। এই দেখ ধর এই তো এটা হচ্ছে তোর স্ট্রেন। তো স্ট্রেনটা কি ছিল, এই অবধি ইনস্ট্যান্টেনিয়াস, তারপরে এই অবধি গেল, নিয়ে আমি এই অবধি কনস্ট্যান্ট রাখলাম, রাইট? তাহলে এইটা হচ্ছে তোর টি ইকুয়াল টু 0, এটা টি, এই পজিশনটা হচ্ছে তোর T1, এই পজিশনটা হচ্ছে T2, এটা হচ্ছে ক্রিপ। আর এই পজিশন থেকে এই পজিশন অবধি আমি এটা মনে কর এপসাইলন 1, মানে এই পজিশনে মনে কর এপসাইলন 1, তাহলে এখানেও এপসাইলন 1 হবে। আর করেসপন্ডিং আমি যে স্ট্রেসটা দিয়েছিলাম, স্ট্রেসটা কি ছিল না, প্রথমত এই পজিশন অবধি স্ট্রেসটাকে কনস্ট্যান্ট রাখবো, কারণ ক্রিপ মানে স্ট্রেসটা কনস্ট্যান্ট, তাহলে আমি এই অবধি কনস্ট্যান্ট রেখেছি, এটা সিগমা, এটাও টি, এবং এই ভ্যালুটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি সিগমা 0 ধরেছি। এবার এই পজিশন থেকে এই পজিশন, এই গ্রাফটা কিরকম হবে, যেটা তো নিজেরা করলে এই মাত্র এরকম হবে, বা এরকম গ্রাফটা হলো, তাহলে এইটা মনে কর T2 টাইম, এটাও T2 টাইম। এই T2 টাইমে কি করলাম কি, স্ট্রেসটা আমি 0 করে দিলাম, যেহেতু এটা ইনপুট ফাংশন, এটা 0 করে দিলাম। এবার 0 করে দিলে কি হবে, এটা একটু ইনস্ট্যান্টেনিয়াস, জাস্ট এটুকু রিকভারি হবে, তাই তো বললাম এতক্ষণ, মনে কর এটা রিকভারি হলো। তাহলে এবার আমি এটাকে ডট লাইন দিয়ে করলাম, তো এটাকে মনে কর নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। তাহলে এ বিটা হচ্ছে এখানে রিকভারি, আর বিসিটাকে কি বলবো, পার্মানেন্ট সেট। পার্মানেন্ট সেট। এটা নিয়ে কারো কোনো গল্প নেই তো, সমস্যা নেই তো? না স্যার। হ্যাঁ, এবার এবার শোন, যখন আমি ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি, যখনই তোকে ইনস্ট্যান্টেনিয়াস কথাটা বলবো না, তখন বেসিক্যালি তুই পাতি হুসলোটা অ্যাপ্লাই করবি, কারণ সেখানে টাইমের কোনো গল্প নেই, সেখানে মডুলাস ইজ নট এ ফাংশন অফ টাইম। তাহলে আমি যদি ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি বার করতে চাই এবিটা, তাহলে এবিটা কি করে বার করবো, এবি তো একটা স্ট্রেন, তো স্ট্রেন মানে কি, স্ট্রেস বাই মডুলাস না? এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? না স্যার। না তাহলে স্যার। এবার হ্যাঁ, তার মানে কি স্ট্রেস বাই মডুলাস। তাহলে আমি এখানে এই স্ট্রেনটা তো মনে কর ধর এপসাইলন 1, তাহলে এপসাইলন আমি পরে পরে প্রবলেম করে আর ক্লিয়ার করব। তাহলে এপসাইলন ভ্যালু কত হবে না, তার স্ট্রেস বাই তার কি হবে, মডুলাস হবে। তাহলে এই যে স্ট্রেসটা, এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি কোন স্ট্রেস, সেটা আমি বলছিলাম আর কি, যে আমার এই পজিশন থেকে সিগমা 0 ছিল, আর এই কোশ্চেনটা তোর কি বেরোলো না, সিগমা ইকুয়াল টু সিগমা 0 ই টু দি পাওয়ার কি বেরোছিল বল, মাইনাস ই টি বাই টি আর, এই ছিল না? স্যার খালি টি বাই টি আর হবে। ইটা হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সরি, তো ওই তো ইটা তোমাদের ঢুকে গেছে, দেখেছিস, আমি ভুল করে দিয়েছি। তাহলে সিগমা ইকুয়াল টু সিগমা 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি আর। তা এইটা অ্যাকচুয়ালি এবারে প্রবলেম করলে বোঝা যাবে যে এটা সিগনিফিকেন্সটা কোথায়। তার মানে কি, আমার এই পজিশনে, মানে এটা এই যে সিগমাটা তো একটা ভ্যারিয়েবল, তা সিগমার ইনিশিয়াল ভ্যালু কত এখানে, সিগমা 0। তো সিগমা 0টা এই যে এন্টায়ার যে এক্সপোনেনশিয়াল গ্রাফটা, এই এক্সপোনেনশিয়াল গ্রাফের মধ্যে কোন জায়গাটা বলতো সিগমা 0 হবে, শুরুতে। T1 মানে হ্যাঁ, তো সে T1, আমি সেটাই তো বলতে চাইছিলাম না, তার মানে T1 এ সিগমা 0। এইবার তাহলে আমার T2 তে তো একটা ভ্যালু হবে, তো T2 ভ্যালুটা কি হবে না, T1 এর ভ্যালু, মানে এগুলো অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হবে। তখন তুই যখন ক্যালকুলেট করবি সিগমাটা, এখানে কোন সিগমা নিবি বুঝতে পেরেছিস তো? এখানে অ্যাকচুয়ালি এই সিগমাটা অ্যাকচুয়ালি কি হবে, সিগমা বাই ই ইকুয়াল টু T2 তে এখানে সিগমাটা। হ্যাঁ, মানে সিগমা 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি আর বাই, সেটাই বলতে চাইছি। এবার ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে কার ইকুয়েশন হলো না, রিকভারি। এবার আবার দেখ একটু কনজেস্টেড হয়ে গেল, কিন্তু তোরা বুঝতে পেরেছিস, আমি নিজে ইচ্ছা করেই করি, তোরা তোরা নিজেরা করে নিতে পারিস। তাহলে রিকভারি কত হবে না, সিগমা 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি আর বাই ই, এটা রিকভারি ইকুয়েশন, ঠিক আছে? যেটা ইনস্ট্যান্টেনিয়াস, এবং এটা ইনস্ট্যান্টেনিয়াস, খেয়াল রাখবি ম্যাক্সওয়েল মডেলে রিকভারিটা ইনস্ট্যান্টেনিয়াস। এবার তলা একটা নোট লিখে রাখ যে ইন ম্যাক্সওয়েল মডেল ক্যানট এক্সপ্লেইন দি ক্রিপ অ্যান্ড রিকভারি। কারণ আইডিয়াল মনে রাখবি যে ভিসকুলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ক্রিপও হবে এক্সপোনেনশিয়াল, রিকভারিটাও হবে এক্সপোনেনশিয়াল, কিন্তু এখানে রিকভারিটা তো ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে, আর ক্রিপটা হচ্ছে লিনিয়ার। তো দিস ইজ দ্য ফেলিওর অফ ম্যাক্সওয়েল মডেল। তাহলে ম্যাক্সওয়েল মডেলে ভিসকুলাস্টিক ম্যাটেরিয়ালে একমাত্র কোন প্রপার্টিটাকে ডেসক্রাইব করতে পারে, শুধুমাত্র দেখছি আমরা কোনটাকে পারে, তিনটে তো প্যারামিটার আছে। রিল্যাক্সেশন। এক্স্যাক্টলি, মানে মনে রাখবি তিনটে প্যারামিটার আমাকে দেখতে হবে, একটা হচ্ছে ক্রিপ, আর ক্রিপের উল্টো হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন, আর একটা হচ্ছে রিকভারি। তো এই তিনটের মধ্যে দেখা যাচ্ছে কি শুধুমাত্র যেটা স্ট্রেস রিল্যাক্সেশন সেটাকে ঠিকঠাক বলতে পারে, ক্রিপটার ক্ষেত্রেও লিনিয়ার বলে ফেলিওর হলো, রিকভারির ক্ষেত্রেও ফেলিওর হলো। কারণ আমার মূল উদ্দেশ্য কি ছিল, আমি এইগুলো কেন করছি, আমি মানে হঠাৎ করে আমি এই জিনিসগুলো শুরু করলাম পলিমার করতে, তার উদ্দেশ্য একটাই,
কারণ আমি তোদের ভবিষ্যতে এগুলো পড়াবো, যে আমি যখন প্রসেসিং নিয়ে পড়াবো আমাকে বিভিন্ন রকম ইকুয়েশন ডেভেলপ করতে হবে। কারণ ইকুয়েশন আমরা কেন করি? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা একটা কোয়ান্টিটিভ আইডিয়া পাই। হ্যাঁ, আমি একটা ফ্লো ইকুয়েশন ডিফাইন করলাম, তো সেই ইকুয়েশন ডিফাইন করতে গেলে আমাকে তো ভিসকুলাস্টিক ম্যাটেরিয়ালটাকে ডিফাইন করতে হবে। এবং আমি বলেছি কি, যে একটা পলিমার তার মধ্যে লিকুইডের মতন ভিসকাস প্রপার্টিও রয়েছে। মানে আমরা টিপিক্যালি কি জানি, যে একটা সলিডের মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকে, একটা লিকুইডের মধ্যে ভিসকাস প্রপার্টি থাকে। লিকুইডের মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকে না, বা সলিডের মধ্যে ভিসকাস প্রপার্টি থাকে না। কিন্তু পলিমার হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে একই সঙ্গে ভিসকাস প্রপার্টিও আছে যখন সে ফ্লো করে, আবার ইলাস্টিক প্রপার্টিও আছে। এই জন্য পলিমারকে আমরা বলি ভিসকুইলাস্টিক ম্যাটেরিয়াল। তো ভিসকুলাস্টিক ম্যাটেরিয়ালে যখন ফ্লো ইকুয়েশন ডিরাইভ করতে হবে, তখন তো আমাকে ভিসকাস ফোর্সটাও কনসিডার করতে হবে, ইলাস্টিক ফোর্সটাও কনসিডার করতে হবে। এবার আমি কি করে কনসিডার করব? আমি ইলাস্টিক ফোর্স আর ভিসকাস ফোর্সটাকে আমি আইদার আমি সিরিজে নিতে পারি, বা আইদার আমি প্যারালাল ভাবে নিতে পারি। ম্যাক্সওয়েল মডেলের ক্ষেত্রে কি করছে না, ইলাস্টিক ফোর্সটাকে একটা স্প্রিং এর মানে ইকুইভ্যালেন্ট ধরে, মানে স্প্রিং তো অ্যাকচুয়ালি স্টিল, সেটা পুরোপুরি ইলাস্টিক, তার রিপ্রেজেন্টেটিভ করছে। আর মনে কর একটা গ্যাস পট বা একটা এয়ার, মনে কর এয়ারের তো অ্যাকচুয়ালি ফ্লুইড, এয়ারে ভিসকোসিটি হয়, তার মধ্যে মনে কর কিছু নেই, মানে কি এয়ার আছে, তো তাকে ভিসকোসিটি রিপ্রেজেন্ট করছি মানে ড্যাশপট দিয়ে। সেই দুটোকে আমি সিরিজ কনডম। সুতরাং আমি বলছি কি, বেসিক্যালি অ্যাকচুয়ালি হোয়াট আই এম সেইং, দ্যাট দ্য ভিসকাস আইডেন্টিটি and the elastic identity within a viscoelastic material as if are in series combination, and that is then it will be like a Maxwell model. But when we consider these two force or two identity in a series combination, what we see ultimately, that it can properly explain only the stress relaxation behavior, but it cannot explain the creep behavior as well as the recovery behavior. Is it clear to all of you? Yes, sir. হ্যাঁ, তো এবার আমি আজকে যেটাতে আসছি সেটা, যেটা তো আগের দিন একটা ই করলাম আর কি, এই কেলভিনটা শুরু করে তারপরে আজকে কি করে দেবো। তাহলে কেলভিন মডেলের ক্ষেত্রে বুঝতেই পারছি বেসিক্যালি কি হবে। ওটা যেমন সিরিজে ছিল, এখানে কি থাকবে, এটা এটা বেসিক্যালি Parallel. প্যারালাল থাকবে। তাহলে হ্যাঁ, তাহলে প্যারালাল যদি থাকে তাহলে ছবিটা কিরকম হবে? ওই ক্যাফোর্ডের আমি বইটা তোদের দিয়েছিলাম না, ক্যাফোর্ডের বইটা দিয়েছি তো, ওর থেকে এই পার্টগুলো ওর থেকে পড়বি, বা তোদের বাকি বইগুলোতে সুন্দর করে লেখা আছে বিভিন্ন বইতে, দেখে নিবি। আমি মূল কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ওটা তো এতভাবে তো বলা থাকে না, ওই জন্য বলে দিলাম আর কি। মনে কর এই 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 তাহলে দেখ, এটা একটা স্প্রিং, এটা একটা ড্যাশবোর্ড, ওটা ছিল একসঙ্গে লাগানো, এটা দুটো প্যারালাল বিমের মধ্যে প্যারালালি লাগানো আছে। তাহলে এটাকে আমি একই রকম ভাবে যেরকম করছিলাম, ধর এটাকে আমি দিলাম মনে কর সিগমা 1, এটা মানে নিউ 1 মানে এটা স্ট্রেইন, আর এর মডুলাসটা হচ্ছে ই, আর এই পার্টটা মনে কর দিলাম সিগমা 2, এই পার্টটা দিলাম হচ্ছে, এর তো ই হবে না, এখানে ইটা হবে, আর এটা মনে কর এই। তাহলে জাস্ট একটা হেডিং দিয়ে কেলভিন মডেল, তার তলায় লেখ ইন কেলভিন মডেল the elastic spring and the dashpot are arranged in parallel combination. তারপরে ছবিটা জাস্ট একটু এখানে, এটাকে কেলভিন মডেলও বলে বা কেলভিন হোয়াইট মডেলও বলে, কেলভিন হোয়াইট VOIGT। তাহলে এবার ইন্ডিভিজুয়াল গুলো কনসিডার করে লিখে দে, যে এই ইলাস্টিক পার্টের জন্য আমি এটা তো হুকস ল খাটবে, তার মানে সিগমা 1 ইকুয়াল টু এই, আর এটা তোর নিউটনিয়ান ফ্লুইড, এটা তো মানে ভিসকাসের জন্য হচ্ছে। তাহলে এখানে কি লিখবো বল, সিগমা 2 ইকুয়াল টু ইটা ইন্টু ডট, তাই তো, স্ট্রেন রেটের সঙ্গে ডিপেন্ড করবে, এটা আমি লিখতেই পারি। লিখেছিস? হ্যাঁ স্যার। এবার আন্ডার ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, দেখ আমি তোদের আগের দিন বলেছিলাম মনে আছে, যে ধর তুই একটা ফ্যানের মাঝখানের পয়েন্ট ধরে ঝুলছিস, তোর পা ধরে আর একজন ঝুলছে, তখন তো কি বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে সিগমা 1 আর সিগমা 2 ওটা কম্বিনেশন হলেও কিন্তু আলাদা কোনো অস্তিত্ব নেই, আর দুটোকে গুলিয়ে ফেলবি না। মানে ওখানে কিন্তু মনে কর তোদের একজন ওজন 50 কেজি, সে করছে কি ওই ফ্যানের ওই মাঝখানে যে গোল প্লেট যেটা ঘোরে সেটা ধরে ঝুলছে, এবার তার পা ধরে তোদের আরেকজন ঝুলছে, তার ওজন মনে কর 70 কেজি। এবার বলবি স্যার আপনি তো, এবার তো টোটাল যখন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে তখন তো তার ওজন 120 কেজি হবে। আই এগ্রি উইথ ইউ 120 কেজি, কিন্তু এখানে কিন্তু তুই তখন ওই 50 যেখানে ছিল, মানে যার ওজন 50 কেজি যে উপরে আছে,
আর তলায় যে 70 কেজি আছে দুটোর কিন্তু তখন আলাদা করে 50-70 আইডেন্টিটি থাকবে কি না? দুজনের যে কোনো জায়গায় যদি আমি একটা ওয়েট সেন্সার লাগাই তাহলে দুজনের যে কোনো জায়গাতে 120 দেখাবে, তাই না? ওটা একটাই ফোর্স হবে না, ওটা কেন ওটা বাই গ্র্যাভিটি আসছে যেটা, সুতরাং সেখানে কি হবে, এর জন্য আমরা কিন্তু যোগ করিনি। আমরা কি বলেছিলাম যে σ1 = σ2 = σ মনে আছে? আমরা যখন ম্যাক্সওয়েল করেছিলাম তখন তাই করেছিলাম। হুম, কি মনে পড়ছে? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ, মানে ওখানে কিন্তু দেখ ওখানে যোগ হয়ে গেল কিন্তু দুটোর কিন্তু আলাদা কোনো আইডেন্টিটি নেই। কিন্তু এইখানে দেখ বেসিক্যালি কি হচ্ছে, এটা তো তোরা ছোটবেলায় পড়ছিস মানে এইচএসে, মনে কর আমার এরকম একটা প্যারালাল বিম আছে, এখান থেকে একটা F1 ফোর্স আছে, মনে কর এখান থেকে তুই ঝুলছিস, এটা একটা গোল পোস্টের এক প্রান্ত থেকে তুই ঝুলছিস, আর একজন থেকে ঝুলছে, তাহলে কি ব্যাপারটা এমন হবে যে এর মনে কর 70 কেজি, এর মনে কর 50 কেজি, তাহলে আমার এই পজিশনটা আমি জানি যে এই পজিশনে যে ফোর্সটা হবে এটা তোরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পড়েছিস যে F = F1 + F2, টোটাল ফোর্সটা যেখানে কাজ করবে এখানে। কিন্তু তখন কি এখানে F1 F2 হতেই পারে, কিন্তু এইখানে কি তখন 70-এর জায়গায় 100 F1 + F2 থাকবে না 70-ই থাকবে এই জায়গাটাতে? উত্তরই থাকবে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, মানে ওটা ওখানে ওই জন্য আমি σ1 = σ2 ধরে নিয়েছিলাম, মানে একটাই ধরে নিয়েছিলাম। কিন্তু তার মানে কি এটা যদি σ1 হয় আর এটা যদি তো σ2 হয়, তাহলে কি আমি এখানে ম্যাক্সওয়েলের মতন σ1 = σ2 = σ লিখতে পারবো? না। না, sir. না। কারণ এটা তো আলাদা আইডেন্টিটি, এ তো ঝুলছে, এ তো আলাদা, এর এর পা ধরে একজন ঝুলে তখন হতো, তার মানে কি এ তখন নিজস্ব আইডেন্টিটি মেনটেন করছে, এও নিজস্ব আইডেন্টিটি মেনটেন করছে, তার মানে আমি এখানে কি বলবো, তাই আমি এখানে কিন্তু আমি σ1 = σ2 = σটা লিখতে পারবো না, এখানে আমাকে সিম্পলি কি লিখতে হবে যে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল স্ট্রেস σ = σ1 + σ2, এটা লিখতে পারি, পারি তো? তো এটা লিখে ফেল। তার মানে কি এই দেখ এটা তাই করেছি না, যেমন বলে দেখ F1 + F2 টোটাল F1 হলো, এখানেও তাই, এখান থেকে σ1 এইখান থেকে σ2, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট ফোর্সটা যেখানে হলো সিগমাটা, এই সিগমাটা একটা অ্যাকচুয়ালি কি হবে না σ1 + σ2, যেটা মানে রেজাল্টেন্ট ফোর্স এখানে ঝুলছে আর কি। তাহলে σ = σ1 σ2 লিখে পেলাম অ্যাট ইকুইলিব্রিয়াম, এখানে লিখবি অ্যাট ইকুইলিব্রিয়াম σ = σ1 + σ2, এর ভ্যালুগুলো বসিয়ে দে। σ1টা তো অ্যাকচুয়ালি ইলাস্টিক পার্ট, তাহলে এখানে কি লিখবো ওই ইকুয়েশন দিয়ে, তাহলে σ = কি লিখবো বল, σ = কি লিখবো, E σ1 এর জায়গায় কি epsilon লিখবো? হ্যাঁ হ্যাঁ E epsilon 1 E প্লাস মিউ σ2 = Neta epsilon 2. তাই তো, আমি লিখতে পারি তো? এইবার দেখ এখানে হ্যাঁ এখানে স্যার। একটা গল্প আছে, হ্যাঁ এবার দেখ তুই নিজেই দেখ, মনে কর তোর, তার মানে কি আমার এখানে অ্যাকচুয়ালি ε1 ε2টা কি, যে এপসিলনটা হচ্ছে এর স্ট্রেইন আর ε2টা হচ্ছে এর স্ট্রেইন। এখন আমার যদি দুটো যদি প্যারালাল প্লেট থাকে, এ যদি ফিক্স হয়, তাহলে এর যতটা স্ট্রেইন হবে এর ঠিক ততটাই স্ট্রেইন হবে না? যদি দুটো যদি আলাদা আলাদা স্ট্রেইন হয়, তাহলে কি এই দুটো বিম কি প্যারালাল থাকতে পারবে? না। না। কারণ দুটো তো ডিস্টেন্স সেম, তাই না? তা আমি তো ধরে নিচ্ছি দুটো প্যারালাল ফিক্স মধ্যে ফিক্স করা, সুতরাং যে বাট তাহলে আমি কি লিখতে পারি যে ε1 = ε2 = সে, ধরুন ওখানে ধরেছিলাম সিগমাটা সেম, এখানে এপসিলনটা সেম, কারণ দুটো প্যারালাল বারের মধ্যে ফিক্স আপ হয়ে আছে, না তোরা বেঁকে যাবে। হ্যাঁ, সুতরাং সেটা আমার সেম ধরতে পারি। তাহলে তাহলে ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো, আমি তাহলে কি লিখতে পারি, এটা একবারই হয়ে গেল কেলভিন ইকুয়েশন, যে ওয়েল সো দি অ্যাবভ ইকুয়েশন রিডিউস টু, এটা জেনারেল ইকুয়েশন হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, জেনারেল ইকুয়েশন মানে কি 1 2 টার্মগুলো থাকবে না, সিগমা ইকুয়াল তাহলে কি লিখবো বল, ই এপসাইলন প্লাস ইটা ডি এপসাইলন বাই ডিটি, তাই না? ডট না লিখলাম, এটা লিখলাম, এটা হচ্ছে তোরা লাইক দিস ইজ দ্য গভর্নিং ইকুয়েশন অফ কেলভিন মডেল, লিখেছিস? হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বেসিক্যালি গভর্নিং ইকুয়েশনটা কি দাঁড়ালো, সিগমা ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন প্লাস ইটা ইন্টু ডি এপসাইলন ডিটি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিসে আসবো, এবার আমরা আসবো
একই রকম ভাবে ক্রিপে। তাহলে আগে লিখে দিই, তাহলে প্রথমত হচ্ছে ক্রিপ, ক্রিপটা আর আলাদা করে বললাম না, একই জিনিস। নাও প্রথমে লেখ, নাও দি গভর্নিং ইকুয়েশনটা আগে লিখে ফেল। কি ছিল গভর্নিং ইকুয়েশনটা, কি বেরোলো আমার? সিগমা ইকুয়াল টু, ডি এপসাইলন প্লাস ইটা ডি এপসাইলন বাই ডিটি। হ্যাঁ, ই এপসাইলন প্লাস ইটা ডি এপসাইলন বাই ডিটি। ফর ক্রিপ sigma equal to constant সে। তাহলে এটা কি হচ্ছে আমার আলটিমেটলি, যে সিগমা জিরো ইকুয়াল টু ই এপসাইলন। এবার এটাকে পাঠিয়ে, এটা প্লেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করতে হলে তার মানে কি আমি এখানে বলতে পারি যে এটা হতে পারে না, এটা লিখতে পারি না, এটা লিখবো তো। তাহলে এটা করবি, এটা করবি, এটা বেসিক্যালি কি ইকুয়েশন, এটা হচ্ছে অনেকটা এরকম, ডিএক্স বাই এ মাইনাস বিএক্স, তাই না? এটা ইকুয়েশনটা অনেকটা এরকম হলো না? হ্যাঁ স্যার। তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো, মাইনাস ওয়ান বাই বি ডিএক্স মানে কি, মাইনাস ওয়ান বাই বি ডিজেড, তাই তো? তাহলে ডিজেড বাই জেড, তাহলে এটা বেসিক্যালি কি দাঁড়ায়, মাইনাস ওয়ান বাই ডি এল এন জেড হয় না? এখানে বি কত, বি মানে এখানে কত, ই না? হ্যাঁ, এ মাইনাস বিএক্স মানে কি, এটা তো সিগমা জিরো, আর বি হচ্ছে তোর এখানে কত, ই। ই, হ্যাঁ, ই তো ই না, হ্যাঁ বি ইকুয়াল মাইনাস টু ই হবে। মাইনাস ই, তাহলে এল এন এ মাইনাস বিএক্স এর জায়গায় এই হবে না, সিগমা জিরো মাইনাস ই ই, এই হচ্ছে না এটা করলে? হ্যাঁ স্যার। তার সাথে লিখে ফেল, এইটাকে উপর দিকে উঠিয়ে দে, তাহলে কি দাঁড়ালো তাহলে বল, এল এন সিগমা জিরো মাইনাস এই, এটা উপরের দিকে উঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল এই প্লাস সি, তাই হচ্ছে না? ইয়েস স্যার। তাহলে এটা করলে কি হবে, ওটা করে ফেল। তাহলে টি ইকুয়াল টু একই রকম ভাবে, যদি টি ইকুয়াল টু জিরো হয়, তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে, মানে তোর ইনিশিয়াল এলএন স্টেট যেটা হবে। সিগমা জিরো মাইনাস ই হ্যাঁ এপসাইলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেখ, করে তোর কি ইকুয়েশনে দাঁড়াচ্ছে সেটা দেখ আর কি। আমি এটা লিখছি, এটা যদি না হয় তাহলে আমাকে করতে হবে, দেখ এটা এটা হচ্ছে কিনা দেখ। অনেকগুলো জিনিস তো করতে হবে, আমি ভাবছি সময় চলে গেল। এপসাইলন টি আমাকে বল, এটা কত, কোন এই ফাংশনটা আসছে কিনা দেখ, সিগমা জিরো ই, মানে ওই একই জিনিস, ওইভাবে আসছে আর কি, সিগমা জিরো ই সিগমা জিরো ই মাইনাস সিগমা জিরো ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই এ, এটা আসছে কিনা দেখ। ওই একই জিনিস আসবে ঘুরে ঘুরে, এই সিগমা জিরো বুঝতে পারছিস, সিগমা জিরো মাইনাস ই, এবার টি ইকুয়াল টু জিরো হলে কত হবে ওখানে, ওই সিগমা জিরো মাইনাস ই বাই আবার করবি হচ্ছে ওই সিগমা জিরো মাইনাস ই এপসাইলন জিরো, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এত করে মাইনাস করে দেখ, এটা আসছে কিনা আগে করে নে, না করলে আমাকে আবার করতে হবে এটা, আমি একটা জাম্প করেছি স্টেপ, মানে এই ফর্মটা আসছে কিনা দেখ, এপসাইলন টি ইকুয়াল টু সিগমা জিরো বাই ই মাইনাস সিগমা জিরো বাই ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ইটা। না, ই টু দি পাওয়ার কত হলো এটা, দাঁড়া, পরিষ্কার করে লিখি, এটা হচ্ছে তো দাঁড়াচ্ছে যেটা
ওই আগের মতনই। এই ফর্মটা হচ্ছে কিনা দেখ। টি ইকুয়াল টু 0 হলে ইনিশিয়াল কন্ডিশন যেটা আসবে সেটা বসিয়ে দিবি ওখানে। এটা করবো আবার মানে অ্যাকচুয়ালি আমি করলাম না, আমার তলায় আবার বসিয়ে দিয়ে ওটাকে মাইনাস করবো, নিয়ে ডান দিকে নিয়ে গেলেই চলে আসবে। কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এসছে ওটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ওখানে লেখ, ওই একই রকম ভাবে লিখবি যে রিল্যাক্সেশন টাইম। এটাকে রিল্যাক্সেশন টাইম তো বলবো না, এই যে রেশিও যেটা ইটা বাই এই যে ইটা বাই ই যে রেশিওটা মাইনাস সিগমা 0/e e⁻ -e/-e, হ্যাঁ, e/ইটা। এখানে যেটা আমরা বলছি যে ইটা বাই ই, এখানে কিন্তু হেয়ার এই যে তোর এই যে ইটা বাই ই যে টার্মটা আসবে, এটা আমি ঘুরিয়ে লিখিনি আর কি। এটাকে কিন্তু আমি যখন ক্রিপ হবে, খেয়াল রাখবি, স্ট্রেস রিল্যাক্সেশনের সময় তো রিল্যাক্সেশন টাইম, তাই ক্রিপের সময় এটাকে কি বলবো? দেখ, রিল্যাক্স করা মানে কি, কোনো একটা জিনিস যদি রিল্যাক্স করে তার মানে কি হয়, তার সেটা তো বেড়ে যায় না, ওই জন্য রিল্যাক্সেশন টাইম। কিন্তু এখানে তো উল্টো হয়ে যাচ্ছে না। দেখ, সিগমা 0/e ছিল ইনস্ট্যান্টেনিয়াস, আমি এটাকে গ্রাফিক্যালি করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখ, সিগমা 0/e মাইনাস সিগমা 0/e ইন্টু সামথিং এসছে না। আমি যদি এটাকে ফিজিক্যালি দেখি, এটা ইকুয়েশন ডেরাইভ করলাম, কিন্তু আমি যদি ইকুয়েশনটাকে ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, বুঝতেই পারছি যে এই সিগমা 0 এটা কি, এটাও তো একটা ইনস্ট্যান্ট, এখানে কোনো টাইম নেই, তার মানে কি এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রেইন না, এই সিগমা 0/e পার্টটা কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তার থেকে একটা এক্সপোনেনশিয়াল টার্মটা কি প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে? মাইনাস। তার মানে কি তোর ইনস্ট্যান্টেনিয়াস একটা স্ট্রেইন হবে, তারপর সেই স্ট্রেইনটা আস্তে আস্তে কমে যাবে, তাই তো? ফিজিক্যালি তো সেটাই বোঝায়। তার মানে এই জন্যই এটাকে আমরা কি বলছি, যে কমছে বলে এটাকে বলছি, এখানে ইটা বা ইটাকে বলছি রিটার্ডেশন টাইম, এটাকে রিটার্ডেশন টাইম বলছি না, এটাকে বলছি রিটার্ডেশন। এবার আমাকে তাহলে গ্রাফটা কিভাবে হবে বল, গ্রাফটা তো লাগবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরো যদি আমি গ্রাফিক্যালি দেখাই। তাহলে বলতে গ্রাফটা কিরকম হওয়া উচিত, অর্থাৎ ধর আমি একই রকম ভাবে আঁকার চেষ্টা করছি। এই এটা হচ্ছে তো স্ট্রেইন, এটা টাইম, এটা তাহলে ক্রিপ কার্ভটা এখানে আসবে, আর এখানে হচ্ছে তো স্ট্রেস কার্ভটা, স্ট্রেস ভার্সেস টাইম। আমি মনে কর ওই একই রকম ভাবে এই পজিশন অব্দি স্ট্রেসটাকে কনস্ট্যান্ট রাখলাম T1 অব্দি, এটা সিগমা 0। এবার এইখানে কিরকম হবে ব্যাপারটা, এরকম, মানে অ্যাসিম্পটোটিক ভাবে হবে কিন্তু টাচ করবে না। হুম, মানে এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে টাচ করে যেত, ডট ডট করে দিয়ে এখানে ডট ডট করে, কিন্তু এটা মনে কর T1। এই ছবিটা ক্লিয়ার হলো না, আমি আর একটু ক্লিয়ার করার বোঝানোর চেষ্টা করি। ধর এই তো এই আছে, এই দেখ, আমি আমি বক্তব্য হচ্ছে কি, বক্তব্য হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস যেটা তোর ইকুয়েশনটা কি ছিল, আমি একবার লিখি। ইকুয়েশন ছিল হচ্ছে তোর এপসাইলন টি মানে ফাংশন অফ টি ইকুয়াল টু কি ছিল না, সিগমা 0/e মাইনাস সিগমা 0/e e⁻⁻, এই, এটা মানে কি, ধর আমার এই পজিশন অবধি, ধর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে এটা তো তোর স্ট্রেন, তাহলে এই পজিশন যদি স্ট্রেন হতো, তাহলে এই স্ট্রেনটাই হচ্ছে তোর এই পার্টটা, মানে সিগমা 0/e। তা সিগমা 0/e তো হয়নি তো, এটা কি হচ্ছে, তার থেকে মাইনাস হয়ে গেছে টার্মটা, তাই জন্য এটা কি হবে, এটা টাচ করবে না। এটা কিরকম হবে, যে এটা এই এরকম যাবে, ডট ডট করে যাবে, নিয়ে এই পজিশনে গিয়ে আমি করলাম কি,
এই স্ট্রেনটাকে কনস্ট্যান্ট করে দিলাম। এই পজিশনে গিয়ে আমি বেঁকে যাচ্ছে এই দাঁড়, তাহলে এটা যেহেতু T1 ছিল, এই পজিশনে গিয়ে আমি আবার এই স্ট্রেনটাকে কনস্ট্যান্ট করে দিলাম, এটা রিল্যাক্সেশনটা করার জন্য। তার মানে দেখ আমার এইখানে একটা ডট লাইন, এইখানে একটা লাইন চলে গেছে ডট লাইন, আর আমার অরিজিনালটা এসছে এইখান থেকে, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কেন হলো বলতো? এই তার মানে কি আমার এই মাইনাসটার জন্য। হ্যাঁ, তার মানে কি আমার অ্যাকচুয়ালি এই এই টোটালটা হচ্ছে এই এই ভ্যালুটা, কিন্তু এটা মাইনাস হয়ে গেছে বলে এটা একটু তল দিয়ে গেল, তাই তো? এটা এক্সপোনেনশিয়ালি যাচ্ছে আর কি। তাহলে জাস্ট ওখানে এটাকে আমি বলছি কি, তার মানে এটা এটা বেসিক্যালি এই এটা অ্যাসিম্পটোটের মতন হচ্ছে না, ASYM এটা বেসিক্যালি এই অ্যাসিম্পটোটের কথা সিগমা 0/E, অর্থাৎ এই পুরোটা সিগমা 0/E, সেটা তো হবে না। অ্যাসিম্পটোটেটা এখান থেকে এতটা গেল, এখানে গ্যাপ রয়ে গেল, কারণ এখানে মাইনাস হয়ে গেছে বলে এক্সপোনেনশিয়াল গ্যাপটা রয়ে গেল। এবার আমি T1 এ গিয়ে করলাম কি, এটাকে আর অ্যাসিম্পটোটেড রইলো না, এটাকে আমি প্যারালাল হয়ে গেল, কারণ এখানে গিয়ে ওই স্ট্রেস রিল্যাক্সেশনটা করার জন্য এখানে এপসিলনটাকে কনস্ট্যান্ট করে দেবো, তাহলে এখানে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাবো, এপসিলন থেকে পেয়ে যাবো যে কত ভ্যালুটা হচ্ছে, সেখান থেকে আমি এবার স্ট্রেসটা কিরকম হবে সেটা বার করবো। তাহলে ক্রিপটা মোটামুটি বুঝিস তো, ক্রিপের ইকুয়েশনটা লিখেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই তলায় একটা জাস্ট একটা লাইন লিখে নে, দিস ইন্ডিকেটস, যেটা বললাম সেটাই লেখার জন্য বলে দিচ্ছি আর কি, যে বেসিক্যালি এটা কি হলো, দিস ইন্ডিকেটস অ্যান এক্সপোনেনশিয়াল ইনক্রিজ in strain from 0 up to the value sigma 0/E। তার মানে কি, মূল কথা হচ্ছে যে স্ট্রেনটা, সোজা কথা, আমি যখন বাউন্ডারি কন্ডিশন দিলাম তখন তো T=0 তে স্ট্রেনটা 0, মানে অ্যাকচুয়ালি স্ট্রেনটা আমার 0 থেকে এই এত অবধি, মানে 0 থেকে সিগমা 0/E অবধি বাড়বে, কিন্তু 0 থেকে যে সিগমা 0/Eটা বাড়ছে সেটা অ্যাকচুয়ালি স্ট্রেনটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এবং কেন বাড়ছে তার কারণ হচ্ছে, যদি যদি আমার, এবার চিন্তা কর, যদি আমার কেলভিনস মডেলে ইফ দেয়ার উড বি নো ড্যাশপট, তাহলে কি হতো বলতো? তাহলে আমি এই এক্সপোনেনশিয়ালটার পেতামই না, এই পার্টটা না, তাহলে আমি স্টেট এটা পেতাম না, সেটাই বলার উদ্দেশ্য আর কি। অর্থাৎ যদি শুধু স্প্রিং থাকতো তাহলে আমি এইখান থেকে T= ইন্ডিপেন্ডেন্টলি আমি এত অব্দি পেতাম, কিন্তু যেহেতু ড্যাশপটটা আছে সেটা আমি কি হচ্ছে না, আমার সঙ্গে সঙ্গে না গিয়ে, মানে ওই ভ্যালুটাই পাচ্ছে, যে ভ্যালুটা অব্দি যেত ইনস্ট্যান্টেনিয়াসলি, সেটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেল যেহেতু ভিসকাস পার্টটা রয়েছে, এবং সেটা এক্সপোনেনশিয়ালি যাচ্ছে, সেটাই বলছি আর কি, যে দিস ইন্ডিকেটস অ্যান এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, স্ট্রেন তো বাড়ছে, স্ট্রেনটা আমার এখানে ক্রমশ বাড়ছে, এই যে 0 থেকে ক্রমশ ক্রমশ বাড়ছে, ইন্ডিকেটস অ্যান এক্সপোনেনশিয়াল ইনক্রিজ ইন স্ট্রেন ফ্রম 0 আপ টু দ্য ভ্যালু, কত ভ্যালু হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হওয়া উচিত ছিল, সিগমা সিগমা 0/E। 0/E। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি অ্যাকচুয়ালি, আপ টু দ্য ভ্যালু সিগমা 0/E, কমা দিয়ে এলে দ্যাট দ্য স্প্রিং উড হ্যাভ রিচড, মানে উড হ্যাভ মানে পৌঁছাতো, অ্যাকচুয়ালি পৌঁছায়নি, উড হ্যাভ রিচড, কখন পৌঁছাতো, কোনটা না থাকলে পৌঁছাতো, ড্যাশপট। এক্স্যাক্টলি, would have reached if the dash spot had not been present। তাই তো, as shown in the figure। এবার আমরা যেমন ক্রিপ মডুলাস বার করেছিলাম মনে আছে, ক্রিপ স্ট্রেস আর ক্রিপ স্ট্রেন থেকে, তাহলে এখানে এখানে ক্রিপ মডুলাসটা কি হবে বল? ক্রিপ মডুলাস মানে কি? মডুলাস মানে তো স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে আমার এখানে সিম্পলি তুই কি করবি, জাস্ট লিখে দে সিগমা, দেয়ারফর ক্রিপ মডুলাস, কারণ এই প্রবলেমের সময় লাগবে, ক্রিপ মডুলাস ইকুয়াল টু কি হবে, কি লিখবো, স্ট্রেস বাই স্ট্রেন, তো স্ট্রেস কত, সিগমা 0, তাই না? Epsilon. হ্যাঁ, সিগমা 0/E যদি কমন নিই, মানে সিগমা 0 যদি এবার কমন নিই, তাহলে 1 মাইনাস E⁻E/η t, তাহলে সিগমা 0 কেটে গেল না,
তাহলে ইটা উপরের দিকে উঠে গেল, তাই তো? তাহলে ই বাই, বা এভাবে লিখি, ই ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার -1 লিখতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে এটা গেল বেসিক্যালি ওই ইকুয়েশন। এবার তাহলে এবার দেখ, তাহলে হয়ে গেল তো ক্রি, রিল্যাক্সেশনটা আজকে এইটুকু পার্টটা করাই, তাহলে রিল্যাক্সেশনটা কর, আবার বেসিক ইকুয়েশনটা লেখ। রিল্যাক্সেশনে কোনো সমস্যাই নেই। বেসিক ইকুয়েশনটা কি ছিল বল, বল কি লিখবো বেসিক ইকুয়েশন? রিল্যাক্সেশন মানে তো জানিস। হ্যাঁ, তার আগে রিল্যাক্সেশন মানে হচ্ছে যখন স্ট্রেসটা ভ্যারি করবে। আচ্ছা, এবার বেসিক ইকুয়েশনটা আমাকে বল কি ছিল? সিগমা ইকুয়াল টু কি ছিল বল? সিগমা ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন। সিগমা ইকুয়াল টু বল ই ইন্টু কি ছিল? এপসাইলন। প্লাস ইটা ইন্টু এপসাইলন ডট, না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ফর রিল্যাক্সেশন হুইচ ইজ কনস্ট্যান্ট? স্ট্রেন। হ্যাঁ, স্ট্রেন Strain. কনস্ট্যান্ট। তাহলে ফর রিল্যাক্সেশন স্ট্রেন ইকুয়াল টু সে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? সিগমা ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন 0 হলো না? এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল না? এপসাইলন ডট ছিল, তাই তো? হ্যাঁ। তাহলে দেখ, তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে বেসিক্যালি এটা এরকম দাঁড়ালো না, ইটা তো কনস্ট্যান্ট মডুলাস, আর এপসাইলন 0টাও কনস্ট্যান্ট। তাহলে এটা অনেকটা এরকম দাঁড়ালো না যে y ইকুয়াল টু a বা y ইকুয়াল টু c। তাহলে y ইকুয়াল টু a বা y ইকুয়াল টু c এর ইকুয়েশন কিরকম হয়? প্যারালাল টু কি হয়? x এক্সিস হয় না, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, তাহলে এখানে তাহলে কি হবে এটা? তাহলে আমার এই পজিশন থেকে যখন স্ট্রেনটাকেও কনস্ট্যান্ট রাখলাম এই অবধি, এটা যদি T1 অবধি হয়, সাপোজ এটা মনে কর T1 অবধি আছে, তাহলে এও T1 অবধি, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? যে আমার সিগমা ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন 0, তাহলে এটাও কনস্ট্যান্ট, এটা প্যারালাল টু এক্স এক্সিস হয়ে যাবে, তাই না? হলো? হ্যাঁ। এবার আমি করলাম কি, এই পজিশনে গিয়ে এটা তো T2, এই T2 দিকে স্ট্রেসটাকে 0 করে দিলাম। এবার দেখ তাহলে কি হয়, এটা সরি এটা T2। তাহলে এইবার তার ক্রিপটা কি হবে, মানে এইবার যখন স্ট্রেসটাকে 0 করে দিলি তখন তার ক্রিপ থাকবে, তখন তার সেটা কি হবে বল? কি বলেছিলাম, রিকভারি হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার তুই বার কর। তাহলে আমার ক্রিপ বেরিয়ে গেল, রিল্যাক্সেশন বেরিয়ে গেল, আমার বাকি রইল কি? রিকভারি। তাহলে জাস্ট ওভাবে লেখ, ইফ দ্য স্ট্রেস ইজ রিমুভড, স্ট্রেস রিমুভ করা মানে কি? আমার ইকুয়েশনের বেসিক ইকুয়েশনটা আবার লেখ, লিখে তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? চেহারাটা সিগমাটা 0 হয়ে গেল না? যে যদি আমি রিকভারি করব, বেসিক ইকুয়েশন কি ছিল? সিগমা ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন প্লাস ইটা ইন্টু এপসাইলন ডট। তো তাহলে স্ট্রেস যদি 0 করে দিই, কারণ স্ট্রেসটা তুলে নিচ্ছি, তাহলে 0 ইকুয়াল টু কি দাঁড়ালো? ই ইন্টু এপসাইলন। এপসাইলন কত হয় বলতো এখানে? এই পজিশনে এপসাইলন কত ছিল? এই পজিশনে এপসাইলন যেটা ছিল, মনে কর এখানে মনে কর T1 এ মনে কর এপসাইলন 1, তাহলে এখানে এপসাইলন 1 হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো এখানে? 0 ইকুয়াল টু ই এপসাইলন 1 প্লাস ইটা ইন্টু এপসাইলন 1 ডট। আবার তুই এটা এপসাইলন করেই লেখ আর কি, মানে যেখানে লিখে দিবি যে হোয়ার এপসাইলন ইজ দ্য স্ট্রেইন অ্যাট টাইম টি ইকুয়াল টু T1, T1ও যা হবে T2 তো তাই হবে। তাহলে আমি সিম্পলি এটাকে এইভাবে লিখছি যে 0 ইকুয়াল টু ই ইন্টু এপসাইলন প্লাস এই হচ্ছে এপসাইলন ডট। তার মানে কি বেসিক্যালি এটা কি হচ্ছে যে ই এপসাইলন প্লাস ইকুয়াল টু 0। এটাকে সলভ করতে হলে এটা তো বোঝা যাচ্ছে পাতিয়াটাই আর কি। তার মানে তোর এই তার মানে তোর ডি বাই এপসাইলন ইকুয়াল টু কত হচ্ছে? ওইটা মাইনাস হয়ে গেল না? মাইনাস, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু মাইনাস ই বাই ইটা ডিটি, তাই তো? তাহলে ln এপসাইলন ইকুয়াল টু মাইনাস ই বাই ইটা টি প্লাস সি। ওই একই রকম ভাবে কর। এবার ওই টি ইকুয়াল টু যখন 0 হবে, এখানে তো টি ইকুয়াল টু 0 না, এখানে অ্যাকচুয়ালি টি ইকুয়াল টু কি হবে বলতো? এখানে খেয়াল রাখবি, এটা গোলমাল গ্রাফিক্যালি দেখার সময় খেয়াল রাখবি যে তুই যখন এটা কনসিডার করছিস এই পজিশনে,
তো এখানে স্টার্ট পয়েন্ট কোনটা? T1 হ্যাঁ হ্যাঁ, না আমি তো এই পজিশন থেকে করছি, রিকভারির ক্ষেত্রে T2 T2 তাই না? T2, তাহলে আমি যদি T2 বলে ধরি তাহলে T2 পজিশনে তোর স্ট্রেনটা কত ছিল? T1 পজিশনেও যা T2 পজিশনেও তাই তো? হ্যাঁ এপসাইলন 1 সেটাকে আমি এপসিলনই ধরেছি তাই না? সেটা তো আমি এপসিলন ধরেছি, মানে ওটা হ্যাঁ অ্যাকচুয়ালি এপসিলন 1 আমি ধরেছি। আমি প্রবলেম করার সময় এরকম করে নেবো আর কি, মানে বোঝানোর জন্য বলছি আর কি। তার মানে টি ইকুয়াল টু 0 মানে এটা খেয়াল রাখবি যে টি ইকুয়াল টু 0 মানে অ্যাকচুয়ালি টি ইকুয়াল টু T1 তাই তো? মানে টি ইকুয়াল টু 0 মানে কত? টি ইকুয়াল টু কত হবে অ্যাকচুয়ালি এখানে যখন যদি গ্রাফিক্যালি দেখে, তাহলে টি ইকুয়াল টু কত হবে এখানে? টি ইকুয়াল টু 0 মানে কত? টি ইকুয়াল টু কত? T2 না? T2 হ্যাঁ ওটা খেয়াল রাখবি। তো T2 পজিশনে এপসিলনটা কত ছিল? ওটা শুধু এপসিলন ধরছি, মানে অ্যাকচুয়ালি এটা এপসিলন 1 হবে। তাহলে আমার কি দাঁড়ালো? ধর ওটা তার মানে দাঁড়ালো হচ্ছে এপসিলন ড্যাশ ধরে নিলাম তাহলে। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো যে ln, তাহলে সি কত হলো? when t equal to সে তখন কত সি কত হয়ে গেল? এপসিলন ড্যাশ হয়ে গেল। এপসিলন 1। হ্যাঁ হ্যাঁ, তার মানে বেসিক্যালি আমি আমি ওই আমি একবারে লিখছি, তার মানে ওই এক্সপোনেনশিয়ালি আসবে মনে কর। তাহলে এপসিলন টি এজ এ ফাংশন অফ টি ইকুয়াল টু কি লিখবো? এপসিলন ড্যাশ ইন্টু কি লিখবো? ই টু দি পাওয়ার কি লিখবো? মাইনাস ই বাই ইটা টি, একই রকম ভাবে লিখেছি আর কি এখানে। এবার বল তাহলে এখানে এই এপসিলন ড্যাশটা কোনটা এই গ্রাফ দেখে? T2 পয়েন্টে এক্স্যাক্টলি, এটা কিন্তু প্রবলেম করার সময় লাগবে। এখানে হচ্ছে এপসিলন ড্যাশ ধরে নিয়েছি, তাহলে হয়ে গেল তো। তার মানে দেখ, তার মানে আমার বল তাহলে কেলভিন মডেলে আমি বলতো মানে ভিসকোলাস্টিক ম্যাটেরিয়ালের খেয়াল রাখবি যে একটা ইনস্ট্যান্টেনিয়াস রিকভারি, প্রথমে এই হবে এক্সপানশন হবে, তারপরে তার ক্রিপ যেটা হবে সেটাও ইনস্ট্যান্টেনিয়াস হবে, তার রিকভারিও ইনস্ট্যান্টেনিয়াস হবে, এবং তার রিল্যাক্সেশন এক্সপোনেনশিয়াল হবে। কিন্তু ম্যাক্সওয়েলের ক্ষেত্রে আমরা কি দেখলাম? শুধুমাত্র কোনটা হয়েছিল এক্সপোনেনশিয়াল? ক্রিপ। ক্রিপটা তো লিনিয়ার হলো না ম্যাক্সওয়েলের ক্ষেত্রে বলছি। রিল্যাক্সেশনটা হ্যাঁ আচ্ছা, ম্যাক্সওয়েল কেলভিনের ক্ষেত্রে কি হলো? কেলভিনের ক্ষেত্রে ক্রিপটা তার মানে পারলো তাই তো? ক্রিপটা লিনিয়ার হলো না, ক্রিপটা এক্সপোনেনশিয়াল হলো। তার মানে ফর কেলভিন মডেল অ্যাকচুয়ালি ক্রিপ বিহেভিয়ার অফ এ viscoelastic polymer ক্যান বি ট্রুলি এক্সপ্লেইন বাই কেলভিন মডেল। এটা একটা হলো। কিন্তু কোনটা ফেলিওর করলো? স্ট্রেস রিল্যাক্সেশনটা ম্যাক্সওয়েল পেরেছিল কিন্তু কেলভিন পারলো না। এ কি দেখালো? প্লেন একটা প্যারালাল টু এক্স এক্সিস তাই না? সেটা তো হলো না। সুতরাং স্ট্রেস রিল্যাক্সেশন বিহেভিয়ার ইজ ট্রুলি রিপ্রেজেন্টেড ইন ম্যাক্সওয়েল মডেল বাট ইট ইজ নট এক্সপ্লেইন বাই দ্য কেলভিন মডেল। এগুলো সময় ছোট ছোট গেটে কোশ্চেন থাকে, তখন এটা গুলানোর কিছু ব্যাপার নেই। যে খেয়াল রাখবি যে স্ট্রেস রিল্যাক্সেশনটা অ্যাকচুয়ালি কি এক্সপ্লেন করতে পারে? কেলভিন আর ম্যাক্সওয়েলের মধ্যে ম্যাক্সওয়েল পারছে কিন্তু কেলভিন পারছে না, কারণ কেলভিন একটা ওয়াই ইকুয়াল টু সি একটা প্যারালাল লাইন পাচ্ছে। আর কোনটা পারলো? রিকভারিটা কিন্তু কেলভিন ম্যাক্সওয়েল পারেনি, এ পারলো। তার মানে প্যারালাল কম্বিনেশন নিলে আমরা দেখছি যে দুটো বিহেভিয়ারে আমরা এক্সপ্লেন করতে পারছি, একটা ক্রিপ অ্যাজ ওয়েল অ্যাজ রিকভারি, কিন্তু আমরা মাঝখানে যে রিল্যাক্সেশন সেটা পাচ্ছি না। আবার যদি ম্যাক্সওয়েল মডেল নিই সেখানে আমরা ক্রিপও পাচ্ছি না, রিকভারিও পাচ্ছি না, শুধুমাত্র রিল্যাক্সেশনটা পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস স্যার Yes, sir. হ্যাঁ, তাহলে আজকে এই দুটো আপাতত থাক। আমি এর পরের দিন কিছু প্রবলেম করাবো আর একটা মডেল করি। আমি এই মানে বেসিক্যালি বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি পলিমারের ক্ষেত্রে তো ফর পলিমার ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট ইউ উইল অনলি গেট ওয়ান ড্যাশপট অ্যান্ড ওয়ান ই। তো আমরা বেসিক্যালি কি করি, আমি পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে তো দ্য সিরিজ অফ ম্যাক্সওয়েল। অর্থাৎ ধর ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কি হয়, তোর তো একটা স্প্রিং একটা ড্যাশপট, আমি তো দুটো ধরেছি, একটা স্প্রিং ধরেছি একটা ড্যাশপট ধরেছি, কিন্তু মনে করে হতেই পারে যে এরকম মনে করে এন নাম্বার অফ ইউনিট আছে, অর্থাৎ সেখানে আমার একটা স্পেকট্রাম পেয়ে যাবো, একটা স্ট্রেস স্পেকট্রাম পাবো আর কি। যেমন ধর একসঙ্গে অনেকগুলো আছে, তেমনি কেলভিনের ক্ষেত্রে আমরা এন নাম্বার অফ নিতে পারি ইউনিট। তাহলে এন নাম্বার অফ ইউনিট আমরা সেভাবে ক্যালকুলেট করবো, করে আমরা ওখানে ওটাকে আমরা বলছি, নর্মালি আমরা বলি যে স্ট্রেস স্পেকট্রাম বলি। দেখবি একটা ফ্যান যখন চলে, প্রথম যখন চালু হয় ব্লেডগুলো দেখা যায়, তারপরে যখন প্রচন্ড স্পিডে ঘুরে আমরা ব্লেড দেখতে পাই না, তার মানে একটা স্পেকট্রামের মতন তৈরি হয়। তো এখানেও তাই, যখন আমরা দুটো স্ট্রেস নিয়ে করবো তখন সে একরকম হবে, কিন্তু অ্যাকচুয়াল কেসে তো এরকম অসংখ্য থাকবে না। তো সেগুলো ধর এন নাম্বার অফ আছে স্ট্রেস, তো এন নাম্বার অফ ওরকম ইউনিট নিয়ে আমরা এরপর দুটো করে আমাকে আসল এরপরে ঢুকে যাবো হচ্ছে, এটা তো মেকানিক্যাল প্রপার্টি, তোদের আমি অ্যাকচুয়ালি বেশিটা পড়াই না এখানে, এইটুকুই পড়াই। রিওলজি পড়ানোর সময় ডিটেলসে পড়াবো। এরপরে তোদের যেটা দরকার বেশি সেটাতে চলে যাবো, অর্থাৎ ওই পলিমার ফিজিক্স পার্টটাতে, মানে ক্রিস্টালাইজেশন, কাইনেটিক্স, থার্মোডাইনামিক্স এবং অনেক কিছু আছে ওখানে আর কি। ব্যাস টেনশন, টেম্পারেচার করে বাদে অন্যান্য স্যার একটু বলেছে, কিন্তু আমি একটা ডিটেলসে পড়াবো আর কি, তার ম্যাথমেটিক্যাল পার্টগুলো। আর তারপরে আরো কিছু আছে আর কি, তোর রাবার লাইক ইলাস্টিসিটি, এগুলো পরে আসবে।
মুশকিল হচ্ছে তোদের মানে বিএসসি যারা তারা তো অনেক পরে এসছিস, প্লাস ক্লাসটা আমি তো সেভাবে আগে নেওয়া হয়নি, এটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। এরপর আমাকে সপ্তাহে অন্তত 2টো করে ক্লাস নিতে হবে। আচ্ছা আজকে আমি নিলাম, আমি পারলাম এরপরে বলে দেবো 1 দিন বা 2 দিন আগে, নেক্সট ক্লাসটা সেভাবে নিয়ে নেবো। আর যারা বিএসসি তাদের বলছি, তাদের যদি কোনো রকম অসুবিধা থাকে নোটগুলো পড়ার পরে আমাকে বলবি, আমি এর মাঝখানে একটা সময় করে তোদের আলাদা করে ক্লাস নিয়ে নেবো আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এখন। থ্যাংক ইউ ঠিক আছে। স্যার। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। স্যার বলছি যে গুড নাইট স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি যে আপনি কি আজকে কলেজে গেছিলেন? না না, আমি আজকে কলেজে ছিলাম না রে, আমি বাইরে কাজে ছিলাম। কেন বলতো? না না স্যার, আমার আমার মনে হলো যেন